কেসটা হচ্ছে যদি কারো কম্পিউটারে এরকম কোনো অপশন আসে যে ওরাকল নট অ্যাভেলেবল, তাহলে কি করবেন? ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সবার আগে যাব হচ্ছে, আমি বলি, আমি দেখাই। মেসেজটা অনেকটা দেখতে এরকম হবে, ক্লিয়ার? যখন আমরা ইউজার নেম দিব, সিস্টেম পাসওয়ার্ড দিব, তারপরে বলবে ওরাকল নট অ্যাভেলেবল, কিংবা বলবে শেয়ার্ড মেমোরি রিলেম ডাজ নট এক্সিস্ট, এভাবে বলবে, ক্লিয়ার? জি স্যার, প্রথমে ইনস্টলের সময় আমার স্যার এইরকমই ওকে দেখাইছিল ফাইন, স্যার। তার মানে ওরাকল ঠিক আছে। আমি দেখাচ্ছি এটা উইন্ডোজের প্রবলেম। আমরা যখন ওরাকলটা ইনস্টল করেছি তখন আমাদের এই যে স্টার্ট মেনু, আমি যে দেখাচ্ছি, আমাদের স্টার্ট মেনুতে আসেন, স্টার্ট মেনুতে দেখেন সবার কম্পিউটারে এই মেনুটা চলে আসছে, ওরাকল ওরা ডিবি 18 হোম 1, এই অংশটুকু সবার কম্পিউটারে আছে। জি স্যার। ওরা ডিবি, ওকে ফাইন, এখানে গেলাম। এখানে যাবার পরে আমরা যাব হচ্ছে, এখানে অনেক ধরনের অপশন আছে, আমি ধীরে ধীরে শেখাবো। ওরাকল ইনস্ট্যান্স ম্যানেজার, ওকে, এখানে গেলাম, ইয়েস, এই অপশনটা আসবে। এটা হচ্ছে কম্পিউটারে উইন্ডোজের মেমোরি ম্যানেজমেন্টের কাজ। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে আমাদের একটা সার্ভিস নেম দেখাচ্ছে, উইন্ডোজের সার্ভিস নেম, সেখানে দেখাচ্ছে রানিং। এই সার্ভিসটা রানিং আছে কম্পিউটারে, বাট তারপরেও এই কম্পিউটার বলছে যে ওরাকল নাই। ওকে, তাহলে আর আমারটাও এই প্রবলেম ছিল স্যার, ওই এটার জন্য পূর্বগুলো যে কাজটা, অ্যাডাপ্টার রিডারেও স্যার এখানে স্টপ দেখাইতো। এটার জন্য যে কাজটা করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, এই ওরাকল সার্ভিস এক্সির উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর শাটডাউনে ক্লিক করতে হবে। শাটডাউনে ক্লিক করার সময় এখানে বললো সিস পাসওয়ার্ড, সিস আর সিস্টেম একই ধরনেরই ইউজার, দুটোই মালিকানা ইউজার, পাওয়ারফুল ইউজার, বাট সিস হচ্ছে রিকভারি, মানে সিস্টেম রিকভারি রিপেয়ারের কাজে ব্যবহার করা হয়, আর সিস্টেমটাকে অ্যাডমিনিস্ট্রেশনের কাজে ব্যবহার করা হয়। বাই ডিফল্ট আমরা যদি সিসের কোনো পাসওয়ার্ড না দিয়ে থাকি, তাহলে সিস্টেমের পাসওয়ার্ডটাই সিসের পাসওয়ার্ড, আমি সেই পাসওয়ার্ডটা দিলাম। তারপরে শাটডাউন টাইপ দিব বোথ, দেওয়ার পরে আমি ওকে করব। ওকে ক্লিক করলে ওরাকলটা পিওরলি এই উইন্ডোজে শাটডাউন হবে। আমরা একটু ওয়েট করি। স্যার পাসওয়ার্ড কি আমি যেটা দিছিলাম ওইটা দিব? হ্যাঁ, ওটাই দিবেন। এটা একটু সময় নিবে, এক একজনের কম্পিউটারের স্পিডের উপর ডিপেন্ড করবে আর কি। এই কমান্ডগুলো, এই এই যে ইন্টারফেসটা আমি দেখাচ্ছি, এই ইন্টারফেসটা ভালো, না হলে এটা কমান্ড লিখে লিখে করতে হতো। দেখেন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে স্টপড, অ্যাকচুয়ালি এখন ওরাকলটা পিওরলি স্টপড অবস্থায় আছে। এরপরে আমি এখানে রাইট বাটন ক্লিক করব আবার পুনরায়, করার পরে স্টার্ট আপে ক্লিক করব, আবার স্টার্ট আপে ক্লিক করার পরে সেম ওয়েতে আমি আমার পাসওয়ার্ডটা দিব, যেটা আমার সিস্টেমের পাসওয়ার্ড, এবং এখানে বোথ অপশনে ক্লিক করব, স্টার্ট টাইপ বোথ, এরপরে ওকেতে ক্লিক করব। এখন যে ফোর্স স্টার্ট আপ হচ্ছে, এই ফোর্স স্টার্ট আপে ওরাকলে যে প্রবলেমটা ছিল, ওরাকল নট অ্যাভেলেবল কিংবা ওরাকল শাটডাউন ইন প্রোগ্রেস আর ওরাকল শাটডাউন, এই প্রবলেমটা থাকবে না। আমরা একটু ওয়েট করি। স্যার এই এররটা কি জন্য দেখায় স্যার? কমেন্টে দিছে একটা এরর। এই এররটা দেখায় সাধারণত উইন্ডোজের জন্য। উইন্ডোজটা আমরা তো এগুলো মানে লাইসেন্স উইন্ডোজ ইউজ করি না, তারপরে উইন্ডোজের মধ্যে অনেক ঝামেলা আছে, উইন্ডোজ আপডেট করি না তো, আর আমরা হচ্ছে হোম এডিশনে মানে ইউজার এডিশনে প্রফেশনাল কাজ করতেছি, এই জন্য প্রবলেম হতেই পারে। বাট সেই প্রবলেম হলে অস্থির হওয়ার কোনো কারণ নাই, সেগুলো সলিউশনও আছে। এই যে আমি সলিউশনটা করলাম, এমন হতে পারে
যে তিশার আর এই পুরো সেমিস্টারে এই প্রবলেমটা আর হবে না। স্যার আমার এখানে আপনার ক্লাস মানে সেম কাজটাই করতেছিলাম, তো আমার এখানে আসছে যে ওরাকল লগ লগ মানে নট অল এরকম আসছে একটা নো লেখা। প্রবলেম, কোনো সমস্যা নেই, ওকে করে যান। স্যার আমি চ্যাট বক্সে স্যার একটা আচ্ছা, এই যে রানিং আসছে আমার, স্যার, এখন রানিং এসেছে, এখন আমি এটাকে ক্লোজ করব এবং আমি ওরাকলে যাব, আমার এটা কাজ করবে। এখন আমি সার্চ থেকে এসকিউএল প্লাসে চলে গেলাম, এসকিউএল প্লাস সিস্টেম পাসওয়ার্ড A12345, ওকে, ওরাকল ডাটাবেস 18C এক্সপ্রেস এডিশন রিলিজ 10 এভাবে আসবে, ক্লিয়ার? স্যার একটা কথা জিজ্ঞাসা ছিল স্যার। স্যার প্রথমে আজকে ইনস্টল দেওয়ার পরে স্যার আর কি ইউজার নেম সিস্টেম দিলাম, হলো না, বললো যে সিএসডি দিয়ে দিতে হবে। তো দিলাম, পাসওয়ার্ড দিলাম, আমি একটা কথা বলি, ইউজার নেম দেওয়ার আপনি কোনো সুযোগই পাবেন না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? কোথায় কোন কপি থেকে ইনস্টল করেছেন এটা? স্যার এইটাই স্যার আর কি ইউজার নেম সিস্টেমের ওই জায়গায়, পরে বললো যে সিএসডি দিয়ে দিতে হবে, দিয়ে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করছি, পরে এখন আবার ঢুকলাম, এখন বলতেছে সিস্টেম দিতে হবে। কানেক্ট হয়েছে এমনি স্যার। আপনাদের মধ্যে কেউ আছে যার এই ধরনের কোনো ঘটনা দেখেছেন যে ইউজার নেম লিখতে পেরেছেন সিস অথবা সিস্টেম? এনিবডি ইজ হিয়ার? বুঝে নেই স্যার। ও যে কথাটা বললো, এটা সিস্টেমই তো, এটা তো সিস লেখার সুযোগ নাই। স্যার আমরা তো সবাই সিস্টেম লিখছি, সিস্টেম তো লিখি নাই স্যার এখানে। না স্যার আর কি সিস্টেম হলো স্যার এখন রান হইতেছে, মানে প্রথমে যে ওপেন করছিলাম স্যার, তখন আর কি সিস ডিবিএ লিখতে বলছিল, তো ওখানে ওপেন হয়েছিল, পরে আবার সিস ডিবিএ দিলাম, পরে আবার বললো সিস্টেম দিতে হবে। এটা ফার্স্টে আমার হয়েছিল অবশ্য, সিস ডিভিডি লিখতে হয় না, পরে সিস্টেম লিখলে হয়। প্রথমে আর কি সিস ডিবিএ আমি- দিতে বলছে। আচ্ছা, এটা কি ইনস্টল করার পরে না ইনস্টল করার সময়? পরে ইনস্টল স্যার, করার পরে ইনস্টল করার পরে। ইনস্টল করার পরে ফার্স্ট টাইম রিস্টার্ট করার পরে আমি স্যার অবশ্যই ইউটিউব অবশ্যই অবশ্যই আর্থিক বা নেটওয়ার্ক সমস্যা। ইনস্টল করার পরে ফার্স্ট টাইম অবশ্যই সিস্টেমটা লগ ইন করতে হবে, সিএসডিবিএ এবং সিস্টেম দিছিলাম স্যার, পরে বললো যে ইউজার নেম সিস ডিবিএ অথবা সিস ওপেন দিতে হবে, পরে ওইটা দিছি, পরে আবার আধা ঘন্টা পরে ঢুকছি, এখন বলতেছে সিস্টেম দিতে হবে। সিস্টেম দাও, সমস্যা কি? না সেটা আর কি, প্রথমে সিস ডিবিএ বললো, এখন আবার সিস্টেম বলতেছে, সেজন্য দিয়ে এলাম। আর আমি ওইটা চ্যাটে বলে। একটা প্রবলেম দিয়েছি স্যার। হোয়াট এভার ইট ইজ, এখন আপনার প্রবলেম সলভ হয়েছে তো নাকি? জি স্যার, রান হইতেছে এমনি। হ্যাঁ, তাহলে স্যার, চ্যাট বক্সে স্যার একটা প্রবলেম দিয়েছি স্যার। এখন এটা এই প্রবলেম দেখবো না, এখন আমরা অফিসিয়াল কাজ করব, ঠিক আছে? আচ্ছা, কি আচ্ছা। চ্যাট বক্সে কি প্রবলেম দিয়েছেন? স্যার মিনহাজুল ইসলাম। কি প্রবলেম? স্যার এটা ওই ক্রিয়েট টেবিল স্টুডেন্ট দেওয়ার পরে স্যার একটা আসতেছে। কি এরর আসছে? জি স্যার, আননোন বেন্ডিং টেবিল রেস্ট অফ লাইন ইগনোর। সিনট্যাক্স এরর আসছে, দিস ইজ সিনট্যাক্স এরর। আচ্ছা ওকে ফাইন, লেট আস কমপ্লিট আওয়ার ক্লাস। আফটার দ্যাট আমরা কিছু সময় স্টুডেন্টের এরর ডিসকাশনের কাজে ব্যয় করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা এসকিউএল প্রম্পট এখানে রেডি রাখি, কারণ আমরা কিছু প্র্যাকটিস করব আজকে। জি স্যার, এখন ঠিক হয়েছে স্যার। ঠিক আছে না? ওকে, জি স্যার। আমরা আমাদের লেকচার 3 অফিশিয়াল লেকচার 3 থিওরি পার্টে, সেখানে আমরা আসি ডাটাবেস প্রোগ্রামিং উইথ PL/SQL, কনস্ট্রেইন ইন ওরাকল ডাটাবেস। আমরা একটু অ্যাটেনশন দিয়ে বিষয়টা পড়ার চেষ্টা করি, এখনই পড়ে ফেলি, তাহলে আমাদের আর পরবর্তীতে এটা নিয়ে কোনো পড়তে হবে না। Oracle constraints are defined as the rules to preserve the data integrity in the application. Oracle constraint এর কাজ হচ্ছে
ডিফাইন করে। কি ডিফাইন করে? ডিফাইন কথাটার অর্থ কি বলা যাবে? কেউ বোঝেন ডিফাইন করা কি? সংজ্ঞায়িত। আমি বুঝাইছিলাম যে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। ডিফাইন করা মানে কি? সংজ্ঞায়িত করা বা সংজ্ঞায়িত করা স্যার অথবা নির্দিষ্ট করে স্যার বলে দেওয়া স্যার ওইটা করতে হবে বা এই হ্যাঁ, নির্দিষ্ট করে বলে দেওয়া, তার আকার আকৃতি কিংবা তার স্ট্রাকচার প্রদান করা, ঠিক আছে? ডিফাইন অ্যাজ আ রুলস টু প্রিজার্ভ দ্য ডাটা ইন্টিগ্রিটি। রুলস, ডিফাইন এর রুলস মানে রুলস গুলোকে সে তৈরি করে দেয়। এখন কি কারণে তৈরি করে দেয়? টু প্রিজার্ভ দ্য ডাটা ইন্টিগ্রিটি। এখন সবকিছুই কিন্তু ইন্টিগ্রিটিকে কেন্দ্র করে, ডাটা ইন্টিগ্রিটিকে কেন্দ্র করে। ডাটা কিভাবে থাকবে, ডাটা কিভাবে সেভ হবে, ডাটা কিভাবে রিট্রাইভ হবে, ডাটা কিভাবে ডিলিট হবে, কোন ডাটা ডাটাবেজে থাকবে, কোন ডাটা থাকবে না, সবকিছু মিলে এগুলোকে ডাটা ইন্টিগ্রিটি বলে। These rules are imposed on a column of a database table. These rules are imposed on a column of a database table, not in rows. এটা কলামের উপরে হয়। Number of columns makes a rows. অনেকগুলো, একটা রোর মধ্যে অনেকগুলো কলাম থাকতে পারে, এক বা একের অধিক কলাম থাকতে পারে। আচ্ছা, তার মানে এই ইন্টিগ্রিটি রুলস গুলো সবগুলো কলামের উপর ইমপ্লিমেন্ট হয়। এর মানে বোঝাচ্ছে যখন আমরা ডাটাবেস থেকে একটা রো নিব, রো রিট্রাইভ করব, সেখানে অনেকগুলো ইন্টিগ্রিটি থাকতে পারে, অনেকগুলো কনস্ট্যান্ট থাকতে পারে। একটা ডাটাবেজে যদি অনেকগুলো কলাম থাকে তাহলে সেখানে সবগুলো কলামে একটা করে কনস্ট্যান্ট থাকতে পারে, হতে পারে এরকম। সো অ্যাজ টু ডিফাইন দ্য বেসিক বিহেভিয়ারাল লেয়ার অফ এ কলাম of the table are check the sensitivity of the data falling into it. আচ্ছা, এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। সেই ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি কনস্ট্যান্টের নিচে আমরা 5টা বক্স দেখতে পাচ্ছি। বক্সগুলোর মধ্যে লেখা আছে নট নাল, ইউনিক, চেক, প্রাইমারি কি, ফরেন কি। বেসিক্যালি দেয়ার আর 6 কনস্ট্যান্ট ইন দ্য ডাটাবেস। বাট এখানে 5টা দেখা যাচ্ছে কারণ নাল কনস্ট্যান্টটাকে সাধারণত কেউ মেনশন করে না এখন। নাল ইজ এ ডিফল্ট কনস্ট্যান্ট। আচ্ছা, এটা পারপোজ। আমরা পারপোজ গুলো কাজ করতে করতেও জানতে পারবো, অথবা পারপোজ গুলো আমরা সংক্ষেপে বুঝে নিতে পারি। ইউজ এ কনস্ট্যান্ট টু ডিফাইন অ্যান ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। ওকে ফাইন, এটা আমরা জানি যে ইন্টিগ্রিটি মেনটেন করার জন্যই সবকিছুতে কনস্ট্যান্টের প্রয়োজন আছে। স্যার হ্যাঁ, ইন্টিগ্রিটি আবার একটু বলতে বলবেন স্যার? ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি কথাটা কি কথাটা বুঝতে পারছেন না, না এটা মানে বুঝতে পারছেন না? এটা বাংলাটুকু ইংলিশ করলে সহজে বুঝবেন না। সেটা কি বোঝানো হয়েছে আর কি? স্যার ইন্টিগ্রেটর আসলে বিষয়টা কি স্যার সেই জন্য সেটা। ইন্টিগ্রিটি আচ্ছা, আমি বলি ইন্টিগ্রিটি, ফর এক্সাম্পল আমি বলি যে আমি বললাম যে আলামিনের ইন্টিগ্রিটি নাই। কিরকম? আলামিন আমাকে বলে যে স্যার সকাল 10টার মধ্যেই আমি ক্লাসে অ্যাটেন্ড করব, অ্যাটেন্ড করে 10:30টায়। তারপরে আলামিন বলে যে স্যার শুক্রবারে দেখা করব, কিন্তু দেখা করে শনিবারে। আলামিন বলে স্যার একটু পরে ফোন করব, ফোন করে 2 দিন পরে। আমি এই ক্ষেত্রে আলামিনকে বলতে পারি এই ছেলেটার ইন্টিগ্রিটি নাই। আচ্ছা পাঞ্চুয়াল না, ব্যাপারটা এরকম স্যার। হ্যাঁ, পাঞ্চুয়াল না। আমি এটা শুদ্ধ বাংলা যদি বলি তাহলে ঝামেলা লেগে যাবে। ইন্টিগ্রিটির বাংলা হচ্ছে বিশুদ্ধতা, আর অখণ্ডতা। অখণ্ডতা। এখন টেকনোলজিতে যদি আমি এখন বলি বিশুদ্ধতা নাই, অখণ্ডতা নাই, তাহলে ঝামেলা লেগে যাবে, ঠিক আছে? না স্যার এখন কনসিস্টেন্সি বলা যায় তো, হ্যাঁ, কনসিস্টেন্সিও বলা যায়, ইয়েস। ধারাবাহিকতা আছে, অ্যাকুরেসিও আছে। আমি বলতে পারি যে কনসিস্টেন্ট, দিস Purity. ডাটাবেস ইজ কনসিস্টেন্ট, ঠিক আছে? এটাকেও বলা যায়। আমরা এটাকে বিভিন্ন ভাবে বলতে পারি। যেমন ধরেন আমরা বলতে পারি এটার জন্য পারফেক্ট শব্দ হচ্ছে আইদার আমরা বলবো কনসিস্টেন্ট অথবা আমরা বলবো ইন্টিগ্রিটি। বোথ ইজ পারফেক্ট। ডাটার ক্ষেত্রে এই দুটো শব্দ ব্যবহার করা যায়। তো আমরা এখানে ডাটাটা কোন অবস্থায় থাকলে আমরা বলবো যে এটা ইন্টিগ্রিটি বা কনসিস্টেন্ট? হ্যাঁ, ডাটাটা কোন অবস্থায় থাকলে আমরা ডাটাটা যে অবস্থাতে থাকাটা উচিত। যেমন সাবার একটা আইডি আছে,
এখন এই বিশ্ববিদ্যালয়ে আরেকটা স্টুডেন্টও এই বিশ্ববিদ্যালয়ে ভুলে এই আইডিটা দিয়ে দিচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি যে আমাদের স্টুডেন্ট টেবিলের ইন্টিগ্রিটি কনস্ট্যান্টে দুর্বলতা আছে। কনস্ট্যান্ট মানে নীতিমালা, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মানে ইন্টিগ্রিটি আসলে আসলে এভাবে বাংলা করাটা ঠিক হবে না। লজিক্যালি ইনকারেক্ট টেবিল অনুযায়ী। হ্যাঁ, আপনারা এভাবে বাংলা করা যাবে না, এটা বাংলা ভুলে যান। এখন কনস্ট্যান্ট মানে নীতিমালা, কিছু নীতিমালা আছে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মানে নীতিমালার গুলো কতটুকু পারফেক্ট, পারফেক্টনেস অফ দ্য রুলস। একটু আগে ইন্টিগ্রিটি তো স্যার একটা ইঞ্জিনিয়ারের ডিজাইনিং এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, একটা ইঞ্জিনিয়ার ডিজাইনের উপর ডিপেন্ড করে, ইন্টিগ্রিটি কতটুকু পারফেক্ট হবে সেটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। আমরা সেটাই পড়তে আসছি এখানে। তো এখন আমরা কনস্ট্যান্ট মানে আমরা ধরে নেই এগুলো একটা নীতিমালা, আর ইন্টিগ্রিটি মানে ধরে নেই এটা কতটুকু পারফেক্ট আছে, এটা কতটুকু অ্যাকুরেট আছে। আমরা অ্যাকুরেট শব্দটা বের করতে বলতে পারি এখানে, কতটুকু অ্যাকুরেট আছে। জি স্যার। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, অ্যাকুরেসি অফ দ্য কনস্ট্যান্ট। কিংবা আমরা বলতে পারি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মানে ইমপ্লিমেন্টেশন, দ্য পারফেক্টনেস অফ দ্য কনস্ট্যান্ট ইমপ্লিমেন্টেশন, আমরা এভাবে বলতে পারি। তো এখানে বলা হচ্ছে দেখেন, তো ইউজ দ্য কনস্ট্যান্ট টু ডিফাইন অ্যান ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করতে পারি টু ডিফাইন অ্যান ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। তার মানে এটি হচ্ছে আমাদের মূল রুলস। কনস্ট্যান্টের মূল কাজ হচ্ছে কনস্ট্যান্ট ইন ওরাকল ডাটাবেস। তাহলে কনস্ট্যান্টের কাজ কি? কনস্ট্যান্টের কাজ হচ্ছে আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ডিফাইন করব। আচ্ছা, এ রুল দ্যাট রেস্ট্রিক্ট দ্য ভ্যালু অফ এ ডাটাবেস। তাহলে আমরা এখানে তো বলেই ফেলতেছি আমরা যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মানে হচ্ছে আমরা বলতে পারি ডাটাবেসের ভ্যালুগুলোকে রেস্ট্রিকশন দেওয়ার জন্য একটা রুলস অথবা রুল, সিঙ্গুলার অথবা প্লুরাল। ওরাকল ডাটাবেস লেটস ইউ ক্রিয়েট 6 টাইপস অফ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট গুলো কি কি? এই কনস্ট্যান্ট গুলো হচ্ছে নাল, নট নাল, প্রাইমারি কি, ফরেন কি, ইউনিক এন্ড চেক কনস্ট্যান্ট। বাট প্রিভিয়াস স্লাইড আমরা দেখেছি দেয়ার ইজ এ 5 কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি নাল কনস্ট্যান্টকে এখনকার যুগে আর কেউ বলে না, এটা ডেপ্রিকেটেড কনস্ট্যান্ট হয়ে গেছে। বাই ডিফল্ট এভরিথিং ইজ নাল। তো এখানে গ্রিন কালারে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড প্যারাগ্রাফে, দ্য 6 টাইপস অফ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আর ডিসক্রাইব ব্রিফলি হিয়ার and more fully in semantics. এখানে আমরা 6 টাইপের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট দেখব। and more fully in semantics কথাটা হচ্ছে সেমেন্টিক অ্যানালাইসিস, মানে যেখানে আমাদের সোর্স কোড লিখব সেখানে আমরা ইন ডিটেইলস দেখব। এখানে আমরা শর্টলি যদি একটু দেখি, a not null constant prohibits a database value from being null. prohibits কথাটার অর্থ কি? মানে ফাঁকা রাখা থেকে রক্ষা করবে, আটকায় দিবে, বাধা দিবে, ঠিক আছে? তো আমরা ডাটাবেজের ভাষায় যদি বলতে পারি তাহলে আমাদেরকে ওয়ার্নিং দিবে যে তুমি এটা ফাঁকা রাখতে পারবে না, আমাদেরকে এরর দিবে। তো তখন আমরা সেটাকে ফিল আপ করতে বাধ্য হব। কিংবা যদি আমাদের ইন্টারফেস ডিজাইন থাকে তাহলে সে আমাদেরকে একটা মেসেজ ডিসপ্লে করবে। A unique constant prohibits multiple rows from having the same value into the same column or combination of columns, but allows some values to be null. A unique constant prohibits multiple rows from having the same value in the same column or combination of columns, but allows some value to be null. Unique constant মূল লক্ষ্য হচ্ছে যে একটা কলাম অথবা একের অধিক কলাম মিলে সে ইউনিকলি ডিফাইন করে ফেলে। কিরকম? যে আমি বললাম যে আইডি 201930001, এই আইডিটা ইউনিক হবে, তাহলে এইটা কিন্তু ডাটাবেস টেবিলের একটা কলাম, আইডিটা কিন্তু একটা কলাম হিসেবে, অ্যাট্রিবিউট হিসেবে চিহ্নিত হয়। আমি সেই কলামের উপরে যদি ইউনিক কনস্ট্যান্টটা ইমপ্লিমেন্ট করি তাহলে আইডিটা আর কখনো কেউ ব্যবহার করতে পারবে না। ব্যাপারটা যদি এরকম হয় সেখানে কোনো আইডি টাইপের কিছু নাই, মানে এইভাবে সিঙ্গেল
মানে এককভাবে আইডেন্টিফাই করার কিছু নাই। ফর এক্সাম্পল আমি একটা গ্রামে গিয়েছি, সেখানে একটা সার্ভে করতেছি। তো কি জন্য সার্ভে করতেছি? আমি তাদেরকে ভোটার আইডি দিব বলে সার্ভে করতেছি, ভোটার আইডি দেব বলে সার্ভে করতেছি, কিংবা একটা আইডি কার্ড দিব বলে সার্ভে করতেছি। সো বিফোর গিভিং দ্য আইডি কার্ড, সেখানে কোনো সিঙ্গুলার নাম্বার নাই, এককভাবে চিহ্নিত করার জন্য কোনো নাম্বার নাই। তাহলে আমরা কি করতে পারি? ওই গ্রামের মানুষগুলোর নাম, বাবার নাম, মার নাম কালেক্ট করতে পারি। তাহলে আমরা এভাবে ইউনিক কি ডিফাইন করতে পারি, নাম, বাবার নাম এবং মার নাম, এই তিনটা মিলে ইউনিক। তাহলে আমরা ধরে নিব আমাদের ডাটা এন্ট্রি করার সময় এই তিনটা ফিল্ড মিলে যদি ইউনিক থাকে, বারে বারে ফিরে আসে, তাহলে বুঝবো যে আমাদের কাজটা ডবল হচ্ছে কিংবা মাল্টিপল হচ্ছে। এখন এতে করেও যদি না হয়, একটা গ্রামে দেখা গেল রহিম নামে একজন লোক আছে, তার মার নাম করিম, তার বাবার নাম রহিমা, সব আরেকজনেরও একই আছে, পসিবিলিটি খুব কম। ক্ষেত্রে আমরা আরেকটা কলাম অ্যাড করে দিতে পারি তাদেরকে চিহ্নিত করার জন্য। আচ্ছা, তার মানে আমি যেভাবে একটা রোকে, একটা ব্যক্তির একটা ইনফরমেশনকে ইউনিকলি ডিফাইন করতে পারবো, সেটাকে আমি ইউনিক কি বলবো। আর এটার একটা বৈশিষ্ট্য আছে যে নাল ভ্যালু কিন্তু একটা ভ্যালু, নাল ইজ অলসো এ ভ্যালু। সো নাল ভ্যালুকে ডাটাবেস ইউনিক হিসাবে নিতেই পারে, বাট একটা নিবে, এর উপরে নিবে না। কিরকম? একটা একটা কম্পিউটারে, সরি, একটা ডাটাবেসে একটা মোবাইল নাম্বারের ফিল্ডকে আমি ইউনিক ডিক্লেয়ার করেছি। দেখা গেল যে একটা ব্যক্তির কোনো মোবাইল নাম্বার নাই, তো সেখানে আমি নাল রেখে দিয়েছি। এর মানে কিন্তু নাল ইটসেলফ যেহেতু একটা ভ্যালু, তার মানে যে ঘটনাটা ঘটবে, ওই পুরো ডাটাবেসে একটি ফিল্ড ফাঁকা থাকবে, মানে মোবাইল নাম্বার, নালটাই তার মোবাইল নাম্বার হবে, ঠিক আছে? তো সে ধরনের ঘটনা ঘটতে পারে, এই জন্য এখানে বলা হয়েছে some values to be null but allows some values to be null, একটা ভ্যালু নাল হয়ে যেতে পারে, কিংবা নাল দিয়েও একটা কম্বিনেশন তৈরি করা যেতে পারে, কারণ যেহেতু নাল একটা ভ্যালু। বাট নট নাল মানে হচ্ছে এটা প্রোভাইড করবে বিইং নাল, ফ্রম বিইং নাল, মানে এটা নাল ফাঁকা রাখতে দিবে না, নাল রাখতে দিবে না। আর নাল মানে হচ্ছে ফাঁকা রাখতে দিবে, তার মানে কি নাল একটা ভ্যালু। সো নালকে যদি আমি আবার কম্বিনেশনের মধ্যে ফেলি, কারো ফার্স্ট নেম নাল থাকবে, লাস্ট নেম নাল থাকবে, তাহলে কিন্তু সেটা ভ্যালুতে ক্রিয়েট হবে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, a primary key constraint combines a not null constraint. A primary key constraint মানে কনস্ট্যান্ট মানে তো নীতিমালা, প্রাইমারি কি নীতিমালা এভাবে বলা যাবে না, মানে নীতিমালার মধ্যে যেটা প্রাইমারি কি কনস্ট্যান্ট, এ প্রাইমারি কি কনস্ট্যান্ট কম্বাইন্স এ নট নাল কনস্ট্যান্ট, মানে প্রাইমারি কি নাল রাখতে দিবে না, এটা নট নাল বাই ডিফল্ট নিয়ে নেয়, অ্যান্ড এ ইউনিক কনস্ট্যান্ট ইন এ সিঙ্গেল ডিক্লারেশন। আমি যদি কোনো স্টুডেন্টের আইডিকে প্রাইমারি কি ডিক্লেয়ার করি, তাহলে সেই কলামটা নট নাল হয়ে যাবে এবং ইউনিক হয়ে যাবে এট এ টাইম। তাহলে আমি যদি কোনো কলামকে শুধু ইউনিক বলি, তাহলে সে শুধু ইউনিক। আমি যদি কোনো কলামকে নট নাল বলি, তাহলে সেটা নট নাল। বাট আমি যদি কোনো কলামকে প্রাইমারি কি ডিক্লেয়ার করি, তাহলে সেটা নট নাল এবং ইউনিক একসাথে হয়ে যাবে। That is, it prohibits multiple rows from having the same value in the same column or combination of columns
and prohibits values from being null. এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার আমি দেখতে পাচ্ছি, তার মানে প্রাইমারি কিও ইউনিক কির মতো মাল্টিপল কলামের উপরে করা যায়। মানে শুধু যে সিঙ্গেল কলামের উপর প্রাইমারি কি হবে তা না, আমরা ইচ্ছা করলে মাল্টিপল কলামের উপর প্রাইমারি কি করতে পারি। বাট ডিজাইনাররা রিসেন্ট ডেজ নাওয়াডেজ ডিজাইনাররা এটা থিওরি, বাট ওরাকল কিংবা এসকিউএল সার্ভার কিংবা DB2 তে যারা প্র্যাকটিশনার, যারা প্র্যাকটিস করে এবং সফটওয়্যার তৈরি করে, তারা সাধারণত মাল্টিপল রোকে প্রাইমারি কি করতে চায় না, কারণ এটা ডাটাবেস ডিজাইনকে কমপ্লেক্স করে ফেলে। বাট প্রয়োজন হলে করতে হবে। A foreign key constraint requires value in one table to match value in another table. Okay, fine, খুব ইজি। ফরেন কি নীতিমালা ভ্যালুকে একটা টেবিলের ভ্যালুর সাথে অন্য একটা টেবিলের ভ্যালুর সাথে ম্যাচ করে। খুব সিম্পলি বোঝানো হয়েছে। এর আরো অনেক ব্যাখ্যা আছে। কিরকম, যে আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লেকচার 2 তে যে ল্যাব করেছি, সে ল্যাবে দেখেছি যে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি কলামটা আমার যখন প্রাইমারি কি ছিল, তখন স্টুডেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি কলামটা আমার ফরেন কি ছিল। আমি ডিপার্টমেন্ট টেবিলে ট্রিপলি ডিপার্টমেন্টটা এন্ট্রি না করেই স্টুডেন্ট টেবিলে ট্রিপলি ডিপার্টমেন্টে একটি স্টুডেন্ট অ্যাডমিট করার চেষ্টা করেছিলাম, তখন বাধা দিয়েছিল। জি স্যার। সো এটাই সেই ম্যাচিংটা, ঠিক আছে। এবং এখানে খুব সিম্পলি বলা হয়েছে স্লাইডে, আসলে এটা ডিটেলস আরো জটিল। ফরেন কি অলসো এ পাওয়ারফুল কনস্ট্রেন্ট। ফরেন কি এও ডাটা ইন্টিগ্রিটি চেক করে। কিভাবে চেক করে? যখন আমি প্যারেন্ট ছাড়া চাইল্ড ক্রিয়েট করতে চাইবো এবং সে আমাকে ওয়ার্নিং মেসেজ দিল, প্রহিবিট করলো, বাধা দিল, তার মানে তো সে একটা পাওয়ারফুল কনস্ট্রেন্ট, তাই না? সে শুধুমাত্র ম্যাচিং করার ক্ষেত্রে ব্যবহার হয় তা না, সে অনেক সময় ইললিগাল মানে ইনকনসিস্টেন্ট ডাটা স্টেট তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে বাধা প্রদান করে। কনসিস্টেন্ট মানে হচ্ছে গ্রহণযোগ্য, ইনকনসিস্টেন্ট মানে অগ্রহণযোগ্য। তার মানে আমি বলতে পারি যে এই ফরেন কি helps us to create the inconsistent level in our database, মানে অগ্রহণযোগ্য ডাটা তৈরি করার ক্ষেত্রে বাধা প্রদান করে। অগ্রহণযোগ্য ডাটা মানে কি? আমি এমন একটি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি যে ডিপার্টমেন্টে ইউনিভার্সিটিতে নাই। আমি এমন একটি কোর্স রেজিস্ট্রেশন করেছি যে কোর্সটা এই ডিপার্টমেন্ট পড়ায় না। আমি এমন একটি রুটিনে আসছি যে টিচারটা এই ডিপার্টমেন্টে নাই। দ্যাট মিনস আমার সফটওয়্যারের মধ্যে যদি কোনো কারণে ইনকনসিস্টেন্ট লেভেল তৈরি হয়, সেটাও ডিজাইনারের ব্যর্থতা। এর মানে হচ্ছে এই ধরনের ব্যর্থতা ঠেকানোর জন্য কিংবা রাফ ডিজাইন ঠেকানোর জন্য কিংবা এই ডিজাইন কারেকশন করার জন্য কিংবা কনসিস্টেন্ট লেভেল মানে তৈরি করার জন্য আমাদের প্রাইমারি কি এবং ফরেন কির গুরুত্ব আছে। A check constraint requires a value in the database to comply with the specific condition. আমরা জানি আমরা প্রোগ্রামিং এ সি প্রোগ্রামিং কিংবা C++ প্রোগ্রামিং এসবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট স্টাডি করেছি। কন্ডিশনাল অপারেটর কি? কন্ডিশনাল অপারেটর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, ঠিক আছে, এন্ড অর নট, লেস দেন, ইকুয়াল টু, এগুলো কন্ডিশনাল অপারেটর। সো ইন দ্যাট কনসেপ্ট আমরা ওই একই কনসেপ্ট এখানে আসবো। সেখানে লেখা আছে যে a check constraint requires a value in the database to comply with a specific condition. এখানে কিন্তু চেক কনস্ট্যান্ট যে কলামের উপরে ইমপ্লিমেন্ট করা হবে, যে কলামের উপরে আমরা কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করব। কাউসার আহমেদের কার্যার আমাকে খুব ডিস্টার্ব করতেছে। কাউসার আহমেদ, লাইনে থেকে আমাদের ফার্স্ট জরুরি। আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছিলাম, তো এই চেক কি কনস্ট্যান্ট, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, a check constant requires a value in the database to comply with the specific condition. মানে ব্যাপারটা এরকম যে আমি যদি এরকম কিছু করতে চাই যে একটা, ফর এক্সাম্পল, আমি একটা ওয়েবসাইট ডিজাইন করেছি, সেখানে আমি একটা কন্ডিশন দিতে চাই যে
এখানে যাদের সিটি ঢাকা, খুলনা, রাজশাহী এবং কুমিল্লা, শুধু তারা এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবে। সো স্যার দিস ইজ দ্য ইউজ অফ মাইকটা দ্য চেক একটু কনস্ট্যান্ট। স্যার আপনার হেডফোনের মাইকটা একটু অ্যাডজাস্ট করেন, মুখ থেকে একটু দূরে রাখেন স্যার। এটা মানে নেটের প্রবলেমের জন্য হচ্ছে নাকি? না স্যার, বাতাসটা মানে মুখের কাছাকাছি লাগলে বাতাসটা ধাক্কা লেগে আচ্ছা আচ্ছা সাউন্ড আচ্ছা, ক্লিয়ার আসে না। এখন ঠিক আছে? জি স্যার। আসলে বাতাসটা কাছাকাছি না, আমার এখানে মানে বাতাসে ঝড় বয়ে যাচ্ছে, এটাই প্রবলেম। আচ্ছা আচ্ছা, এইটাই আমি সমস্যা। দরজা বন্ধ করে দিই। এখন ঠিক আছে? জি স্যার। অ্যাডজাস্ট না হলে আবার বলেন আর কি, অনেক বাতাস হচ্ছে, আমরা এখানে ঝড় বৃষ্টি হবে মেবি। আচ্ছা, a check constant requires a value in the database to comply with a specific condition। এর মানে স্যার হচ্ছে, যেমন ক্লিয়ার ধরুন না আমি কথা? ক্লিয়ার, না স্যার। এখন ক্লিয়ার? স্যার আমার মনে হয় এটা নেটের প্রবলেম। ঠিক আছে, এখন ক্লিয়ার আছে? না স্যার। এখন ক্লিয়ার আছে? জি স্যার। ওয়েদারের জন্য অনেক মানে ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়ে অনেক বেশি বাতাস আর কি। আচ্ছা, তারপরে আমরা এরকম করতে পারি যে একটা আমাদের এরকম একটা ডাটাবেজ আছে যেখানে একটা ফিল্ড আছে, যে ফিল্ডে ফর এক্সাম্পল অ্যাকাউন্টস ব্যালেন্স, সেখানে আমরা একটা চেক কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করে দিতে পারি, বলতে পারি যে এই অ্যাকাউন্টে ব্যালেন্স কখনো 500 টাকার নিচে যাবে না। যেগুলো একটা ব্যাংকিং রুল থাকে যে এই কলামে মিনিমাম 500 টাকা থাকতে হবে। কিংবা আমরা এরকম বলতে পারি যে আমরা অনেক সময় ওয়েবসাইটে শপিং করি, ই কমার্সে, দেখা গেল যে আমাদেরকে বাধ্য করে 2টো প্রোডাক্ট অর্ডার করতে কিংবা মিনিমাম একটা প্রোডাক্ট অর্ডার করতে। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে চেক কনস্ট্যান্টের কাজ। চেক কনস্ট্যান্টের কাজই হচ্ছে গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এই কন্ডিশনগুলো প্রোগ্রামিং করে আমরা যেগুলো সি প্লাস প্লাসে লিখতাম, সেগুলো ডাটাবেজে আমরা কনস্ট্যান্ট সেট করে দিতে পারবো। এবং এই কনস্ট্যান্টটা ইউজার ডাটাবেজে যে ডাটাটা ইনসার্ট করবে অথবা আপডেট করবে, সেই সময় কনস্ট্যান্টটা ওই ভ্যালুর উপরে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে এই চেক কনস্ট্যান্টের কাজ। স্যার লাস্ট ক্লাসে যে স্যার জয়েন স্যার আমি ইউজ করলাম স্যার, জি স্যার। জয়েন? জি স্যার, ওইটাই হ্যাঁ। স্যার চেকের না ভিতরে পড়বে? না না না, জয়েন যেটা আমরা ইউজ করেছি সেটা দুটো টেবিলের ডাটা আমরা জয়েন করে দেখিয়েছি। ঠিক আছে, জি স্যার। এটা এটা একটা কোয়েরি। বাট কনস্ট্যান্ট আমরা আজকে দেখবো, সমস্যা নেই। কনস্ট্যান্ট মানে হচ্ছে সে ভ্যালুর উপরে ভ্যালু একটা কলামকে ডিফাইন করবে এবং সে ডিফাইনের যে ইফেক্টিভনেসটা সেটা একটা ভ্যালুর উপরে ক্রিয়েট হবে। যেমন আমরা নাল বললে কি হয়, একটা ভ্যালুকে নাল দেওয়া যায়। নট নাল বললে কি হয়, একটা ভ্যালুকে ফাঁকা রাখা যায় না। ঠিক আছে, সে আপনাকে কিছু না, আপনি ওয়ার্নিং দিবে, প্রহিবিট করবে, আপনাকে বাধ্য করবে যে এই চেকের মধ্যে থাকতে। ঠিক আছে, যেমন ধরেন একটা স্টুডেন্টের ডাটাবেজে ডেট অফ বার্থ লিখতে হচ্ছে, তো ওখানে যদি আমরা একটা চেক কনস্ট্যান্ট ইউজ করি যে 18 বছরের নিচে গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবে না, তাহলে ডাটাবেজ যদি ওয়ার্নিং দেয়, কম্পিউটার অপারেটরকে যদি ডাটাটা ইনসার্ট করতে বাধা দেয়, তাহলে আমাকে সেখানে চেক কনস্ট্যান্ট ইউজ করতে হবে। আমাকে চেক কনস্ট্যান্ট ইউজ করলে আমার ডাটাবেজ আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দেবে, দিয়ে বলবে যে ইন্টিগ্রিটি রুলস ভায়োলেটেড, এই নীতিমালা ভায়োলেট করা হয়েছে। ঠিক আছে, এ রেফ মানে রেফারেন্স কলাম, বাই ডেফিনেশন রেফারেন্সেস, মানে রেফারেন্সকে আমরা রেফ বলি, রেফ বলি, an object in another object type in a relational table is very simple। এটা আমাদেরকে ব্যবহার করা হয় যখন আমরা ফরেন কি, হ্যাঁ স্যার, যখন আমরা ফরেন কি ডিক্লেয়ার করি তখন রেফারেন্স কি ব্যবহার করা হয়। জি স্যার।
ওকে, এটা খুব একটা তেমন ইম্পর্টেন্ট না, আমরা এটাকে স্কিপ করতে পারি। এখন আসেন, ইউ ক্যান ডিফাইন কনস্ট্যান্ট syntactically in two ways. এখানে সবার আগে একটু নিচে ব্লু কালারটা দেখেন। ব্লু কালারটা হচ্ছে এখানে লেখা আছে দেখেন, ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল, ক্রিয়েট ভিউ, অল্টার ভিউ, ঠিক আছে? তো আমরা টেবিল ক্রিয়েট করতে জানি, আমরা টেবিল অল্টার করতেও জানি, জি স্যার। তারপরে আমরা ক্রিয়েট ভিউ, আমরা কি ভিউ ক্রিয়েট করে আমি দেখিয়েছি? স্যার ক্রিয়েট ভিউ, না না স্যার। স্যার না স্যার। প্রথম ক্লাসে না স্যার, ক্রিয়েট ভিউ না স্যার, দেখানো ক্লিয়ার ভিউ দেখানো হয়নি স্যার। হুম, স্যার ভিউ জিনিসটা কি স্যার? আচ্ছা, ভিউ মানে হচ্ছে আমি যা দেখবো সেটা ভিউ, ক্লিয়ার? জি স্যার। আমরা যদি একটু চিন্তা করি, একটু পিছনে ফিরে যাই, আমরা যদি সি প্লাস প্লাসে ব্যাক করি, আমরা মনে আছে যে আমরা মেইনের মধ্যে মেইনটাকে অনেক সিম্পল করে ফেলতাম মাঝে মাঝে, যে শুধু অবজেক্ট ডিক্লেয়ার করতাম, ক্লিয়ার, ক্লাস এন্ড অবজেক্ট, তখন রিমেনিং কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যেত আমাদের। এটাকে আমরা বলি আসলে অ্যাবস্ট্রাক্ট লেভেল। তো ভিউ ইজ এ অ্যাবস্ট্রাক্ট লেভেল অফ এ ডাটাবেস, যেটা দেখে বোঝার কোনো উপায় নাই অ্যাকচুয়ালি ডাটাবেসটা টেবিল কেমন, কলাম কেমন, স্যার মানে স্যার হাইড করে রাখবে স্যার হাইড এটা। করে রাখার কাজটা, এটাকে ভিউ বলে। যে ভিউ লেভেল আমরা ইউজারকে একটা দেখাবো, আমাদের রিপোর্টিং প্রোগ্রামিং একভাবে হবে, বাট অ্যাকচুয়ালি আমাদের ডাটাবেসটা আরেক রকম, ঠিক আছে? জি স্যার। তো ভিউ কিন্তু ফিজিক্যাল লেভেল না, এটা লজিক্যাল লেভেল অফ ডাটাবেস। ফিজিক্যাল লেভেল মানে হচ্ছে টেবিল একটা ফিজিক্যাল লেভেল, সেখানে সত্যি সত্যি ডাটা ফিজিক্যালি থাকে। আর ভিউ হচ্ছে লজিক্যাল লেভেল, ইট লুকস লাইক এ ফিজিক্যাল লেভেল। তো আমরা এই কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি, এখানে প্রথম লাইনটা যে আমাদের ইম্পর্টেন্ট, ইউ ক্যান ডিফাইন কনস্ট্যান্টস syntactically in two ways. দুইটা ওয়ে কি? একটা ওয়ে হচ্ছে as part of the definition of an individual column or attribute. As part of the definition মানে এটা ধর্ম অনুযায়ী of an individual column or attribute. কলাম আর অ্যাট্রিবিউট একই জিনিস, একটা ইন্ডিভিজুয়াল কলামের উপর করতে পারি, এবং এটাকে বলা হয় ইনলাইন স্পেসিফিকেশন, মানে একই লাইনে লেখাটাকে বলে ইনলাইন স্পেসিফিকেশন। as part of the table definition, as part of the table definition, যেখানে টেবিল তৈরি করা হয়, মানে আমি যেভাবে আপনাদেরকে প্রাইমারি কি এন্ড ফরেন কি ডিক্লেয়ার করেছি, ওটা আমি আগের ক্লাসে দেখবেন যে ফরেন কি ডিক্লেয়ার করেছি, নিচে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে, সেটা বলতে চাচ্ছে as part of the table definition, টেবিল তৈরি করার সময়, this is called out of line specification, মানে লাইনের বাইরে কলামগুলো আগে লেখা হবে, তারপরে নিচে কনস্ট্যান্টের পার্টটা শুরু হবে, এটাকে বলে আউট অফ লাইন স্পেসিফিকেশন। আর ইনলাইন স্পেসিফিকেশনটা হচ্ছে আমি কলাম নামটার পাশে নট নাল দিয়ে রাখলাম, মনে আছে? আমি দুইভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করেছি। জি স্যার। তো একটাকে বলে ইনলাইন, একটাকে বলে আউট অফ লাইন। জি স্যার। আচ্ছা, নট নাল কনস্ট্যান্ট মাস্ট বি ডিক্লেয়ার্ড ইন লাইন। ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? আমি বলেছিলাম নট নাল কনস্ট্যান্ট ইনলাইনে করা হয়। অ্যাকচুয়ালি আপনার প্র্যাকটিক্যাল গুলো আগে করেছেন, এখন অফিশিয়াল স্টাডিটা করতেছেন, থিওরি। স্যার আউট অফ লাইন হচ্ছে কলম, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, অল আদার কনস্ট্যান্ট ক্যান বি ডিক্লেয়ার্ড আইদার ইন লাইন অর আউট অফ লাইন। অন্যগুলা ইচ্ছা, ইনলাইনও করা যায়, রো লেভেলে। হ্যাঁ, আউট অফ লাইনও করা যায়, দ্যাট ইজ কল্ড রো লেভেল কনস্ট্যান্ট। আমি আমার ভাষায় বলেছিলাম রো লেভেল জি কনস্ট্যান্ট। স্যার। জি স্যার। জি স্যার। একটা ডাটাবেজে একটা জটিলতা আছে, জটিলতা কি জানেন? থিওরির ইংলিশ আর প্র্যাকটিক্যাল ইংলিশ আলাদা। প্র্যাকটিক্যালে বলে টেবিল, থিওরিতে বলে এন্টিটি। প্র্যাকটিক্যালে বলে কলাম, থিওরিতে বলে অ্যাট্রিবিউট। মানে কমপ্লেক্স, স্টুডেন্টের মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, আচ্ছা, এখন কনস্ট্যান্ট সরি, আচ্ছা, এটা তো পড়েই ফেললাম, আমরা এই 4 ভাবে করতে পারি। তাহলে আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে আমাকে মনে করিয়ে দিতে হবে যে আমি ভিউ তৈরি করা শেখাইনি, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাসে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো আজকে। স্যার ভিউ এর উদ্দেশ্যটা কি স্যার? কেন ক্রিয়েট করি? ভিউ উদ্দেশ্যটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি একটা টেবিল ক্রিয়েট করেছি, এখন আমার টেবিলের মধ্যে ফর এক্সাম্পল আপনারা যখন এশিয়ান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন,
তখন আপনার 4 পৃষ্ঠার একটা ফর্ম পূরণ করেছেন, ফিল আপ করেছেন। জি স্যার। এই 4 পৃষ্ঠার ফর্মটা যখন ফিল আপ করেছেন, এই 4 পৃষ্ঠার ফর্মের মধ্যে অনেক প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় ডাটা আছে যেটা সব স্টুডেন্টের জন্য কার্যকরী না। এখন আমি একটা আমার অফিসিয়াল কারণে আমি কিছু ইনফরমেশন হাইড করে রাখতে চাই আর কিছু ইনফরমেশন দেখাতে চাই। তো দেখা গেল যে আমি একটা স্টুডেন্টের আইডি, নাম, প্রেজেন্ট অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই 4টা দিয়ে একটা ভিউ ক্রিয়েট করে ফেললাম। ভিউ ক্রিয়েট করে আমি আমার একজন কম্পিউটার অপারেটরকে কিংবা একজন ইউজারকে পারমিশন দিলাম। অ্যাকচুয়ালি তার জীবনটাই ডিপেন্ড করবে ওই 4টা কলামের উপরে। সে মনে করবে এটাই ডাটাবেস, দিস ইজ আচ্ছা, ভিউ। তাকে আমি রিমেনিং ইনফরমেশন গুলো থেকে দূরে রাখলাম। বুঝতে পারছি স্যার। ইট মে বি a security reason or it may be abstract reason. Abstract শব্দটা কম্পিউটার সায়েন্সে খুব জরুরি। কারণটা হচ্ছে আপনি যে যত বেশি অ্যাবস্ট্রাক্ট লেয়ার মেনটেন করতে পারে, হ্যাকার তাকে তত বেশি ভয় পায়। মেইনলি স্যার ডাটা হ্যাঁ, এনক্রিপশনের জন্য ব্যবহার করা ডাটা এনক্রিপশনের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। ইটস এ ভেরি গুড আইডিয়া। আমরা চেষ্টা করব যে মোর অ্যান্ড মোর ভিউ লেয়ারে থাকতে। তাহলে হবে কি আমরা টেনশন ফ্রি থাকতে পারবো যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমাকে কেউ বুঝতে পারছে না। ঠিক আছে, আই এম নট টাচেবল। স্যার হাইট থাকা স্যার। হ্যাঁ, দেখা যায়। ওকে, আমার মনে হয় যে এই প্রাইমারি কি এখানে জাস্ট একটা থিওরি লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন, কারণ হচ্ছে এটা আপনাদের ভাইবা বোর্ডে কাজে লাগবে। Primary key constraint designates a column as a primary key of a table or a view. একটা ভিউ এর অথবা টেবিলের একটা কলামকে প্রাইমারি কি হিসাবে ডেজিগনেট করার জন্য প্রাইমারি কি কনস্ট্যান্ট ব্যবহার করা হয়। A composite primary key designates a combination of column as the primary key. Composite মানে একের অধিক কলাম মিলে প্রাইমারি কি। সো এখানে একটা প্রাইমারি কি একটা কিওয়ার্ড। Primary key constraint combines a not null and unique constraint or a declaration in one declaration. একই ডিক্লারেশনের মধ্যে এটা হয়। সো এখানে আরেকটা লাইন দেখেন, নো প্রাইমারি কি ভ্যালু ক্যান অ্যাপিয়ার ইন মোর দেন ওয়ান রো ইন দ্য টেবিল। প্রাইমারি কি ভ্যালুগুলো টেবিলের মধ্যে অনেকগুলো রো থাকলে সেটা কখনোই অন্য জায়গায় আর অ্যাপিয়ার হবে না। নো কলাম ইজ দ্য পার্ট অফ দ্য প্রাইমারি কি ক্যান কন্টেইন এ নাল। প্রাইমারি কি কলাম যদি থাকে তাহলে সেই কলামের মধ্যে কোনো নাল ভ্যালু থাকে না। সো আমাদের এটা একটু পড়ে নেওয়া উচিত। আমি এগুলো বলে ফেলেছি। ফরেন কি কনস্ট্যান্ট আমরা এটা অফিসিয়ালি পড়ে রাখবো আমাদের কথা বলার সুবিধার জন্য। চেক কনস্ট্যান্ট এটাও আমি আলোচনা করেছি। নট নাল কনস্ট্যান্ট এটাও আলোচনা করেছি। ইউনিক কনস্ট্যান্টও আলোচনা করা শেষ। আচ্ছা, এখন আমরা আসবো আমি যেগুলো রিডিং পড়ি নাই আমি সেগুলো আলোচনা করেছি স্লাইডগুলো। এগুলো স্টুডেন্টদেরকে পড়তে হবে, না পড়লে সে কথা বলতে পারবে না। যেমন আমি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারি, আস্ক করতে পারি, হোয়াট ইজ ইউনিক কনস্ট্যান্ট। তাহলে একটা স্টুডেন্ট অ্যান্সার করতে পারে ভাবে যে ইউনিক কনস্ট্যান্ট ডেজিগনেটস এ কলাম অ্যাজ এ ইউনিক কি। আবার সে বলতে পারে কম্পোজিট ইউনিক কি ডেজিগনেটস এ কম্বিনেশন অফ কলাম অ্যাজ এ ইউনিক কি। When you define a unique constant in line, you need only the unique keyword. When you define a unique constant out of line, you must also specify one or more columns. You must define a composite unique key out of line. তুমি যখন একের অধিক কলাম নিয়ে ইউনিক কি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবা তখন তোমাকে অবশ্যই আউট অফ লাইনে ডিক্লেয়ার করতে হবে। তো এই যে একটা নলেজ, এটা পড়লে এটা পড়ে আমরা প্র্যাকটিক্যালটা করতে পারবো। থিওরি যতই বোরিং হোক না কেন, ইউ মাস্ট রিড ইট। তাহলে ইউনিক প্রাইমারি কি, ফরেন কি, চেক কনস্ট্যান্ট, তারপরে নট নাল এবং ইউনিক কনস্ট্যান্ট আমি এখানে যা লেখা আছে সেটা করে দেখাচ্ছি, কিন্তু স্টুডেন্টকে অবশ্যই এটা একটু মনোযোগের সাথে পড়তে হবে। যেমন কেন প্রয়োজন আছে আমি বলি। ফর এক্সাম্পল, লুক এট দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। একটু যদি আমরা ঠান্ডা মাথায় পড়ি, বোঝার জন্য পড়ি, স্টুডেন্ট যখন এটা বাসায় পড়বে, টু স্যাটিসফাই এ ইউনিক কনস্ট্যান্ট। আচ্ছা, স্যাটিসফাই ব্যাপারটা কি? আমরা কিন্তু এখানে ডাটাবেসকে স্যাটিসফাই করার কথা চিন্তা করছি, যে আমরা যখন ইউনিক কিটাকে স্যাটিসফাই করব, নো two rows in the table can have the same value for the unique key. Actually কিন্তু এই কনসেপ্টটা প্রাইমারি কি কনসেপ্টও কিন্তু একই, ঠিক আছে? However, the unique key made of a single column can contain null. However, the unique key made up of a single column can contain null. এই যে কথাটা যদি না পড়তাম তাহলে কিন্তু আমি বুঝতাম না প্রাইমারি কি একটি কলামকেও নাল থাকতে দিবে না।
বাট ইউনিক কি নাল যেহেতু একটা ভ্যালু, ব্ল্যাঙ্ক স্পেস অলসো এ ভ্যালু, ব্ল্যাঙ্ক অলসো এ ভ্যালু, নাল অলসো এ ভ্যালু। এই জন্য ইউনিক কি একটাকে নাল থাকতে দিবে, ঠিক আছে? তো আমি যদি এটা না পড়তাম তাহলে আমি কিন্তু প্রাইমারি কি এবং ইউনিক কির মধ্যে পার্থক্যটা বুঝতে পারতাম না। ফর এক্সাম্পল, আই ক্যান আস্ক ইউ দ্যাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিক কি এন্ড প্রাইমারি কি। Maximum student will reply the primary key can make a relation with the foreign key. Unique key cannot make a relation with the foreign key table. But unique key and primary key both are uniquely identified. এটা কমন ডেফিনেশন, এটা আমি শুনতে শুনতে অস্থির হয়ে গেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমরা যদি একটু ইন্টেলেকচুয়ালিটি প্রকাশ করতে চাই আর একটু ডিপ লেভেলে কথা বলতে চাই, তাহলে আমাদেরকে পড়তে হবে। যেমন খুব কম মানুষ এটা বলতে পারে যে ইউনিক কি নাল ভ্যালুকে সাপোর্ট করে, প্রাইমারি কি নাল ভ্যালুকে সাপোর্ট করে না। বাট মজার ব্যাপার হচ্ছে, কেন নাল ভ্যালুকে সাপোর্ট করে? বিকজ নাল ইজ অলসো এ ভ্যালু। তো এই জন্য নাল ভ্যালুকে সাপোর্ট করে। আমাকে আগের ক্লাসে একজন স্টুডেন্ট কোশ্চিন করেছিল যে আমি ইউনিক কিও করব আবার নট নালও করব, এটা সম্ভব কিনা? আমি বলেছিলাম সম্ভব, মনে আছে? আমাকে কোশ্চিনটা কে করেছিল আমার এটা মনে নাই। স্যার আমি করছিলাম স্যার। হ্যাঁ, আতিক করেছিলাম মেবি। হ্যাঁ, তো আমি বলেছিলাম হ্যাঁ সম্ভব। কারণ কি, আমরা ওই কলামটাকে একবার ইউনিক করব, ওই কলামটাকে একবার নট নাল করে দেব। কারণ বাস্তব জীবনে আমার এরকম প্রয়োজন হতে পারে, ইউনিকও দরকার, নট নালও দরকার। যেমন আমি চাচ্ছি আমার সবগুলো স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস দিতে বাধ্য হবে, কিন্তু আমার কোনো একটা চালাক স্টুডেন্ট সবার আগে ফর্মটা ফিল আপ করে ফেললো উইদাউট ইমেল অ্যাড্রেস, তাহলে সেই ইউনিকের মধ্যে পড়ে গেল, আবার একটা নালের মধ্যে পড়ে গেল, ঠিক আছে? কিন্তু রিমেনিং গুলো ইমেল অ্যাড্রেসটা দিতে বাধ্য হবে, ঠিক আছে? তো এই জন্য ডিজাইনের কনসেপ্ট কিন্তু বোঝাটা খুব জরুরি, যে আমরা কি ডিজাইন করতে চাচ্ছি, কিভাবে ডিজাইন করতে চাচ্ছি। তাহলে আজকে আমাদের পার্ট ছিল কনস্ট্যান্ট। আমরা যদি 6টা কনস্ট্যান্ট একটু ল্যাবে প্র্যাকটিস করে ফেলি, তাহলে আজকে আমাদের এই থিওরি ক্লাসটা পরিপূর্ণতা লাভ করে। আমি একটা স্যাম্পল, মানে আমাদের কিন্তু ধারাবাহিকভাবে যে ক্লাসটা আমরা করি এটা সেটা না, এটা আমাদের স্যাম্পল ক্লাস, মানে ল্যাব থিওরি ক্লাস। এখানে আমি একটা ছোট ল্যাব করে দেখাবো যে কিভাবে ইউনিক কনস্ট্যান্ট গুলো ডিক্লেয়ার করা যায়। আর আমাদের অফিসিয়াল যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা আমি আমাদের ধারাবাহিক ক্লাসে করাবো। দ্যাট মিন্স ধারাবাহিক ক্লাস আমাদের কোনটা? থার্সডে। থার্সডে। ওকে, থার্সডে কিন্তু আমাদের রিয়েল ক্লাস। আর আজকের ক্লাসগুলো হবে কিছুটা রিভিউ ক্লাস, তারপরে কিছুটা যেটাকে বলে থিওরি ক্লাস, এগুলো। হ্যাঁ, এখন আসেন আমি একটা স্যাম্পল টেবিল তৈরি করি। ক্রিয়েট টেবিল কনস্ট্রেন্ট সি। আচ্ছা, কনস্ট্রেন্টের জন্য কন আন্ডারস্কোর টেস্ট, মানে কনস্ট্রেন্ট টেস্টের জন্য আমরা একটা আজকে টেবিল তৈরি করব, যে টেবিলটা দিয়ে আমরা কনস্ট্রেন্ট গুলোকে টেস্ট করব, ঠিক আছে? দিস ল্যাব ইজ মোস্ট ইম্পর্টেন্ট আই থিঙ্ক, কারণ আমরা যে থিওরিটা স্টাডি করলাম, the name of the theory is constraint in Oracle database. সো এটা হয়তোবা পড়ার সময় বুঝে যাব, কিন্তু এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন না করতে পারলে এটা পড়ার কোনো দাম থাকবে না। সো আমরা সবাই বাসায় এই কাজটা করব। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে যে আমি যদি এখানে লিখি স্পুল ডি ড্রাইভ, সরি ডি ড্রাইভ, ড্রাইভের সিম্বলটা মেবি এটা হয় না, তাই না? জি স্যার। এটা না, এটা সরি, এটা আগের যে ছিল। হ্যাঁ, ডি ড্রাইভ কনস্ট্যান্ট ডট টিএক্সটি, এটা লিখে যদি আমি এন্টার দেই, হয়নি। ওকে, আচ্ছা সমস্যা নাই, আমরা নেটে সার্চ করে দেখি।
spool command in Oracle, ঠিক আছে? আমরা এটাতে সার্চ যদি দেই তাহলে আমরা একটা কমান্ড পাবো। এভাবে লিখতে হয় মেবি, আমরা দেখতে পাচ্ছি স্পুল, সরি, আচ্ছা স্পুল, তারপরে স্পুল মাইফার লিস্ট, ওকে, আমরা টেক্সট ফাইলও দিতে পারবো, কিন্তু আমাদের লোকেশনটা নিচ্ছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। আমি স্যার যদি কেমন হওয়ার কথা এটা এটা কমান্ডটা দেওয়ার পর? এটা কমান্ডটা দেওয়ার পরে জাস্ট কিছুই হবে না, চুপচাপ থাকবে। জি স্যার, তাহলে স্যার আপনি স্পেসটা বাদ দেন। স্যার ড্রাইভের পর হ্যাঁ, কনস্ট্যান্টের যেটা দিছেন ওখানে স্যার কোনো স্পেস হবে না। lab3.txt, yes you are correct। এর মানে হচ্ছে যখন আমি এই স্পুলটা লিখলাম, এটা লিখলাম, লিখে আমার কাজটা শুরু করবো ওরাকলে, তখন আমার কম্পিউটারে ডি ড্রাইভে এই যে lab3 এই টেক্সট ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। lab3 ক্লিয়ার? এর মানে হচ্ছে আমি এখন যত কাজ করব সবগুলো কাজ এই ফাইলে সেভ থাকবে। ফাইল প্রোগ্রামে। হ্যাঁ, ফাইলে সেভ থাকবে। ওকে ফাইন, তাহলে আমি ওয়েবসাইটটা ক্লোজ করে ফেলি। ওকে, আমি স্পুল চালু করেছি, আমার ফাইলে সেভ হচ্ছে। এখন আমরা প্র্যাকটিসটা করব। সো এখন আমি একটা টেবিল তৈরি করব, ক্রিয়েট টেবিল। টেবিলের নাম দিলাম কনস্ট্রেন্ট টেস্ট, ব্র্যাকেট স্টার্ট। আমরা একটা ছোটখাটো ধারণার উপরে কনস্ট্যান্ট গুলো আমরা টেস্ট করব। ফর এক্সাম্পল আমরা টেবিলের নাম দিলাম অর্ডারস, ঠিক আছে? সরি, অর্ডার, কলামের নাম দিলাম অর্ডার আইডি, নাম্বার ডাটা টাইপ 3, কমা, এরপর দিলাম অর্ডার ফ্রম, কার থেকে অর্ডার আসছে, ভার্চা 2 অফ 10। এখানে আমরা ইনলাইন দিয়ে দিলাম, নট নাল। ক্লিয়ার? কারণ আমরা একটু আগে পড়াশোনা করে আসছি, আমরা একটা ইনলাইনে দিতে পারি, একটা হচ্ছে আউট অফ লাইন দিতে পারি, ঠিক আছে? দ্যাট ইজ রো লেভেল কনস্ট্যান্ট, এটা হচ্ছে কলাম লেভেল কনস্ট্যান্ট। কলাম লেভেল কনস্ট্যান্ট কি ইনলাইন কনস্ট্যান্ট বলে। সো এখানে সুবিধাটা আছে, অসুবিধাটাও আছে। সুবিধাটা টেকনিক্যাল লাইনের, অসুবিধাটা হচ্ছে যে এই কনস্ট্যান্টটাকে মডিফাই করা যায়, বাট ইউ ক্যান নট enable or disable that constant, or you cannot use that constant by using any variable or name programmatically। এটাকে বুঝে নিতে হবে এরর মেসেজ দেখে যে এই ফিল্ডটা নট নাল ছিল। তো অর্ডার ফ্রম ভার্চা 10 নট নাল, কমা, স্যার নট নালটা কি সবসময় স্যার কলাম রো লেভেল লেভেল হবে। স্যার? হ্যাঁ, আচ্ছা, কলাম লেভেল কনস্ট্যান্ট হবে। অর্ডার ফ্রম, এটা অর্ডার ডেট, আমরা ডেট ডাটা টাইপ, এটাকে আমরা দিব হচ্ছে ওকে ফাইন, এটাকে আমরা এখন কিছু দিব না, 6 আমরা দিব। আমি ইচ্ছা করে ডেট ডাটা টাইপটা ইউজ করলাম, কারণ ডেট ডাটা টাইপটা কমপ্লেক্স, স্টুডেন্ট ইউজ করে করে অভ্যস্ত হওয়া উচিত।
অর্ডার ফ্রম অর্ডার ডেট আমরা অর্ডার অর্ডার কোয়ান্টিটি ওকে আমরা এটা দিলাম নাম্বার এটা টার্গেট হচ্ছে আমার এটাকে আমি চেক কনস্ট্যান্ট ইউজ করব ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে একটা প্রাইমারি কি হবে একটা নট নাল হলো একটা চেক কনস্ট্যান্ট হলো আর কি বাকি থাকে ইউনিক তাই না ওকে একটা পারসন একই ডেটে ওকে অর্ডার কোয়ান্টিটি স্যার ফোন নাম্বারটা দিতে পারেন? এক মিনিট অর্ডার ইউনিট প্রাইস নাম্বার 8,2 8,2 মানে কি জানেন ফ্লট নাম্বার তার মানে 8 ডিজিটের মধ্যে 2 ডিজিট দশমিক হবে ঠিক আছে আমরা নাম্বার ডাটা টাইপ ইজ আইডেন্টিক্যাল টু ইন্টিজার আর 8,2 এই ধরনের নাম্বার ডাটা টাইপ ইজ আইডেন্টিক্যাল টু ডাবল অর ফ্লট নাম্বার ক্লিয়ার বুঝা গেছে আমার কথা সাবা স্যার আরেকবার একটু বলুন। জি স্যার শুধু নাম্বার 3 যদি লিখি তাহলে ইট ইজ আইডেন্টিক্যাল টু ইন্টিজার ডাটা টাইপ জি স্যার। আর আমি যদি লিখি নাম্বার 8,2 ইট ইজ আইডেন্টিক্যাল টু ফ্লট অর ডাবল ডাটা টাইপ ঠিক আছে ডিপেন্ডস অন সাইজ ডাবল হলে বড় ফ্লট হলে ছোট স্যার 8.2 এরকম কিছু? হ্যাঁ 8.2 মানে 8,2 মানে 2 মানে কি স্যার পয়েন্টের পর মানে দুই ঘর পয়েন্টের পরে দুই ঘর যেতে হ্যাঁ পারবে। পয়েন্টে কর দুই ঘর যেতে পারবে ইজ কারেক্ট আর জি স্যার আচ্ছা। নাম্বারটা সর্বোচ্চ 8 ডিজিটের হবে আর যদি পয়েন্ট আসে সেটা পয়েন্টের পর 2 ঘর নেবে। দুই ঘর যাবে হ্যাঁ জি স্যার। ওকে তাহলে আমরা এই 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 কটা দেই আগে তারপর আমরা আরেকটা হিসাব করব ওকে কমা দিলাম দেওয়ার পর আমি কনস্ট্যান্ট ডিক্লারেশনে গেলাম কনস্ট্যান্ট এটা রো লেভেল কনস্ট্যান্ট ঠিক আছে ইন রো আর ইন লাইনে শুধু একটা লিখেছি নট নাল কনস্ট্যান্ট আমরা জানি কনস্ট্যান্ট রো লেভেলে করতে গেলে সেখানে একটা ভেরিয়েবল লাগে var pk ওকে ফাইন কোন টেবিলে এটা var pk ওকে ফাইন এটুকুই লিখি আর তো দরকার নেই প্রাইমারি কি এখানে কনস্ট্যান্ট হবে অর্ডার আন্ডারস্কোর আইডি অর্ডার আইডি ওকে comma so the work of this constant according to the definition of the primary key আমার কাজ শেষ কারণ প্রাইমারি কি কোন একটা কলামের সাপেক্ষে হয় অথবা নাম্বার অফ কলামের সাপেক্ষে হয় সো আমি এখানে একটি কলামকেই প্রাইমারি কি ডিক্লেয়ার করেছি কারণ একের অধিক কলামকে নিয়ে প্রাইমারি কি করলে একের অধিক কলামের সাপেক্ষে ফরেন কি করা কমপ্লেক্স ডিফিকাল্ট আমরা ওই লেভেলের থিওরি এবং অ্যানালাইসিস এখন করি নাই সো আমরা একটা সিঙ্গেল কলামের উপরে প্রাইমারি কি করেছি অর্ডার আইডি কনস্ট্রেন্ট var ভেরিয়েবল ইউকে আমরা একটা ইউনিক কি কনস্ট্যান্ট সরি চেক var চেক আমরা চেক কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাই চেক কনস্ট্যান্টের নিয়ম হচ্ছে মেবি এভাবে লিখতে হয় কনস্ট্যান্ট ভেরিয়েবল নাম চেক কোন কলামটাকে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব মেবি অর্ডার কোয়ান্টিটি চেক in চেক আমি বলতে চাই যে কোনো ব্যক্তি একটি জিরো অর্ডার দিতে পারবে না মানে তাকে ন্যূনতম একটি অর্ডার দিতে হবে ঠিক আছে তাহলে আমি কনস্ট্যান্টটা সেট করব কনস্ট্যান্ট ভার্সিটি আচ্ছা আমি একটু দেখে নেই ক্লিয়ার আমার একটু মানে আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে তা আমাদের স্টাডি পোর্টালে যাই osp.ub.edu.bd আমার হচ্ছে মনে আছে ইন অপারেটরের কাজটা এই মুহূর্তে মনে আছে বাট গ্রেটার দেন কিভাবে লিখবো এটা আমার মনে নাই তো আমি একটু দেখে নেই এখানে আমরা যাব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা সেকশন কি লেখা আছে ডাজন্ট ম্যাটার আমাদের সবার জন্যই এক ল্যাব ম্যাটেরিয়ালস আমরা ল্যাব ম্যাটেরিয়ালসে যাব যার পরে আমরা চেক কনস্ট্যান্টের প্রবলেমে পড়েছিলাম সো এখানে আমি সবকিছু রেখে দিয়েছি আমাদের জন্য
আমরা এই যে চেক পিডিএফ এ যাব। এটা আলফাবেটিক্যালি সিরিয়াল করা আছে, ঠিক আছে? চেক কনস্ট্যান্ট, চেকে গেলাম। চেকে যাবার পরে আমি একটু দেখে নেই যে চেক কনস্ট্যান্ট গুলো কিভাবে আমি ইমপ্লিমেন্ট করেছি। এই যে সাপ্লায়ার আইডি বিটুইন এত এন্ড এত, হ্যাঁ, সো দিস ইজ আ ভেরি সুইটেবল আইডিয়া, আমরা এটা ইউজ করতে পারি, বিটুইন অপারেটর দিয়ে ইউজ করতে পারি। ওকে, তাহলে আমি এটা করতে পারি যেরকম চেক var var চেক, মানে এটা ভেরিয়েবল চেক, তাহলে ব্র্যাকেটে এটা হবে, ব্র্যাকেটে হবে চেক অর্ডার আন্ডারস্কোর কোয়ান্টিটি between, between is the operator in Oracle, between একটি অপারেটরের নাম আর কি, অর্ডার কোয়ান্টিটি between 1 and 100, মানে ন্যূনতম 1 থেকে 100 এর মধ্যে অর্ডার দিতে হবে, জিরো দেওয়া যাবে না। ক্লিয়ার? মানে আমি এটাকে জিরোটাকে কন্ট্রোল করলাম, কোনো লোক যেন আমাকে না ঠকায়, একটা জিরো অর্ডার দিই। সো এটা একটা কনস্ট্যান্ট হলো। তারপর আরেকটা কনস্ট্যান্ট আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এখানে ইজিলি, var আন্ডারস্কোর চেক uniq, ইউনিক। ইউনিক আমরা কিভাবে করতে পারি যে অর্ডার আইডি তো নিজে ইউনিকই, সে ইউনিকলি নিজেকে আইডেন্টিফাই করে, কিন্তু একটা করতে পারি এরকম যে অর্ডার ফ্রম, ফর এক্সাম্পল সাবার অর্ডারটা আমি 2বার নিব না এক ডেটে, এরকম আমি একটা জাস্ট সেন্স ইমপ্লিমেন্ট করলাম। এইটাতে যুক্তি খোঁজার কারণ নাই, যে আমি কেন এটা করলাম। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা ইউজ দেখতেছি, যে হাউ টু ইউজ ইট। যে আমি মনে করলাম যে আমাকে অর্ডারটা দিয়েছে সে একই ডেটে, একই ডেটে 2বার অর্ডার দিবে না। ক্লিয়ার? স্যার আমি কি একই ডেটে 2বার ফুডের অর্ডার দিতে পারি না? আমি কি একই ডেটে 2বার খাবারের অর্ডার দিতে পারি না? আমি কি একই ডেটে 2বার অনলাইনে ড্রেস কিনতে পারি না? পারি। জাস্ট এখানে আমরা দেখলাম শর্ত, যে এখানে ডিজাইনার বলেছে যে একই ব্যক্তি একই ডেটে 2বার অর্ডার দিতে পারবে না, সে রুলস। কিংবা এরকম হতে পারে একটা অফিসের ক্ষেত্রে একই এমপ্লয়ি একই ডেটে 2বার ছুটি নিতে পারবে না, একই এমপ্লয়ি ছুটির দিন ছুটি নিতে পারবে না। কিরকম? ঈদের দিন ছুটি নিতে পারবে না, পূজার দিন ছুটি নিতে পারবে না, কারণ বাই ডিফল্ট ইট ইজ এ হলিডে। বাস্তব জীবনে বহু কারণে আমাদেরকে ইউনিক কি কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হতে পারে। সো আমি একটা রোকে বারে বারে ব্যাক করতে দিব না, এরকম একটা চিন্তা আমার আছে, যে অর্ডার ফ্রম আর অর্ডার ডেট এই দুটো আমার একই ডাটাবেজে বারে বারে ব্যাক করবে না, এটা ইউনিকলি আমি আইডেন্টিফাই করতে চাই ফর সাম স্পেসিফিক রিজন। তাহলে আমি এটা এভাবে লিখবো, আমি এখানে সিঙ্গেলও লিখতে পারি, আমি এখানে ডবলও লিখতে পারি। তো আমি মাল্টিপল কলামের উপরে কাজটা করলাম, অর্ডার ডেট। ওকে, এরপরে আমি আর কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাই না, সো আমি লাস্ট লাইনে কমা দিইনি এবং 11 লাইনে আমি ক্লোজিং ব্র্যাকেট দিয়েছি এবং সেমিকোলন দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমার কম্পাইল হয়েছে এবং এররও আসছে। এররটা কি? এরর এট লাইন নাম্বার 9, অর্ডার কোয়ান্টিটি ইনভ্যালিড আইডেন্টিফায়ার। স্যার বানান ভুল হয়েছে। হ্যাঁ, অর্ডার কোয়ান্টিটি বানান ভুল হয়েছে। ওকে ফাইন। এই যে এই জিনিসটা আমার আগে আসতো না, বাট আমি এখন অ্যাডমিন ইউজারে কাজ করছি বলে এটা আসতেছে। ঠিক আছে, এটা উইন্ডোজের যারা অ্যাডমিন ইউজারে কাজ করে তাদের এডিট বাফার কাজ করবে। সো ইমিডিয়েটলি একটা হোয়াইট স্ক্রিন অন হবে, সেই হোয়াইট স্ক্রিনটাতে আপনারা নোটপ্যাডের মতো কারেকশন করতে পারবেন, কারণ ডসে কারেকশন করা খুব টাফ। সো আমরা বানান ভুল করেছি, অর্ডার কোয়ান্টিটি QUANTITY, এখানে বানানটা ভুল করেছিলাম। সো এখানে স্পেলিং মিস্টেক ছিল, সো আমি এখানে স্পেলিং মিস্টেক কারেক্ট করলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে কারেক্ট করার পরে আমি এখানে জাস্ট ক্লোজ করব, ক্লোজ বাটনে চাপ দিয়ে ক্লোজ করব। এই এসকিউএল প্রম্পটের মধ্যে আমি কথা শেষ করি। আচ্ছা স্যার। এমন একটা জায়গায় যদি আপনি কোশ্চেন করেন যে অন্য স্টুডেন্ট বুঝতে পারবে না, তাহলে তো প্রবলেম, জি কারণ স্যার। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তো যখন এসকিউএল প্রম্পটটা আছে, এসকিউএল প্রম্পটের এখানে আমি ব্যাকস্ল্যাশ দেব, এন্টার দেব, এগেইন ইনভ্যালিড অর্ডার কোয়ান্টিটি, এগেইন ইনভ্যালিড আইডেন্টিফায়ার, লাইন নাম্বার 9, আবার এডিটে গেলাম, লাইন নাম্বার 9, সে বলছে অর্ডার কোয়ান্টিটি 1 2 3 সরি 1 2 3 4 5 6 7 8 9,
অর্ডার কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন টেবিল তৈরি করেছি আমাদের কলামের স্পেলিং ভুল ছিল। সো আমি ওই ভুলটাই আমাকে বহন করতে হবে, অথবা দুই জায়গায় কারেকশন করতে হবে, কারণ যেহেতু টেবিলটা এখনো ক্রিয়েট হয়নি। সো আমি সেম স্পেলিং অর্ডার কোয়ান্টিটি এবং অর্ডার কোয়ান্টিটি সেম স্পেলিং করে দিলাম, ঠিক আছে? সেম স্পেলিং করে দিলাম, মানে এই লাইনটা তো ছিল আমাদের কলামের জন্য, তো এখানে যে স্পেলিংটা ভুল ছিল এবং কনস্ট্যান্টের লাইনও স্পেলিংটা ভুল ছিল। তো আমি যেহেতু টেবিলটা এখনো ক্রিয়েট হয়নি, এই জন্য আমাকে আর অল্টার করতে হলো না, আমি স্পেলিংটা এক করে দিলাম। সেভ। সি দিস এরর মেসেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমাদের খুব গুড লাক হচ্ছে, এরর যত দিবে ভাগ্য তত ভালো। লাইন নাম্বার 10, নেম অলরেডি ইউজড বাই অ্যান এক্সিস্টিং কনস্ট্যান্ট। মানে আমি যে কনস্ট্যান্ট গুলো ইউজ করেছি এই ডাটাবেজে, এই সার্ভারে, মেবি ইট ইজ নট ফর ইউ, ইট ইজ ফর মি। কারণ সাবা কিংবা আনিক কিংবা আলামিনের কম্পিউটারে এই এরর মেসেজটা আসবে না। আমি যে সার্ভারে বসে আছি এই সার্ভারে নেম অলরেডি ইউজড বাই অ্যান এক্সিস্টিং কনস্ট্যান্ট, আমি যে কনস্ট্যান্ট গুলো নাম দিয়েছি এই কনস্ট্যান্ট গুলো অলরেডি ব্যবহার হয়েছে। কনস্ট্যান্টের নাম কোনটা? এটা একটা কনস্ট্যান্টের নাম var pk, var check and var check। ফর খেয়াল করে দেখেন আমি দুটো কনস্ট্যান্টের নাম একই দিয়ে ফেলেছি, ক্লিয়ার? তাহলে এটা আমি নামটা একটু চেক করে দেই, চেঞ্জ করে দেই, ইউএন কি ইউনিক। সো এবার আবার ব্যাকস্ল্যাশ দিয়ে ইন্টার দেই, সো টেবিল ক্রিয়েটেড, ইটস কারেক্ট নাও। ওকে, বলেন, এখন বলেন কি বলছিলেন? না স্যার, এই যে স্যার এডিটের অপশনটা স্যার, এটা তো বলছিলেন আমাদের সিস্টেম ইউজারে হবে, তাই না? সিস্টেম ইউজারে না, উইন্ডোজের অ্যাডমিন ইউজারে লগইন করা হ্যাঁ, থাকলে হবে। অ্যাডমিন ইউজারে। এখন ওই জায়গায় অ্যাডমিন ইউজার তো যদি স্যার আমি পার্সোনাল ইউজার বানাই দিই তখনও তো এটা হবে। Whatever it is, user should have administrative privilege. জি স্যার। উইন্ডোজের যে ইউজারটা থেকে আপনি কাজ করেন বাসায়, সেই ইউজারটাকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দেওয়া থাকতে হবে, তাহলে সে এই এডিট বাফারটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এখানে কয়টা কনস্ট্যান্টের ব্যবহার? এখানে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট, ইউনিক একটা, চেক একটা, দুইটা, নট নাল একটা, তিনটা, প্রাইমারি কি একটা, চারটা, আর ফরেন কিটা বাদ আছে, কারণ আমরা জানি ফরেন কির জন্য আরেকটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে, ঠিক আছে? আরেকটা টেবিল লাগবে। তো এখানে আমরা একটা ডাটা ইনসার্ট করে কনস্ট্যান্টটা টেস্ট করে ফেলি, ইনসার্ট ইনটু const আন্ডারস্কোর টেস্ট ভ্যালুস, অর্ডার আইডি 1, অর্ডার ফ্রম আমি দিলাম ফর এক্সাম্পল ওকে ফাইন আনিক। অর্ডার ডেট আমরা জানি যে ইউনিভার্সাল ডেট ফরম্যাট দিলে আমাদেরকে কোনো এরর দেবে না, সো ইউনিভার্সাল ডেট ফরম্যাট হচ্ছে এটা, এখানে কোনো এরর দিবে না। আচ্ছা, তারপরে অর্ডার কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস 5, ওকে ফাইন, ইউনিট এইটাই আমাদের ভ্যালু। তাহলে আমি ইন্টার দিলাম, সো 1 রো ক্রিয়েটেড। এখন আমি আরেকটা রো ক্রিয়েট করছি। আমি কিন্তু এই যে কমান্ডটা ফিরে আনলাম হচ্ছে কিবোর্ডে অ্যারো সাইন দিয়ে। আমি অর্ডার কোয়ান্টিটি, অর্ডার আইডি চেঞ্জ করলাম না, না করে কোনো কিছু না করে আরেকবার দেওয়ার চেষ্টা করলাম। সে বলে ইউনিক কনস্ট্যান্ট সিস্টেম ইউজারে var pk ভায়োলেটেড, দিস ইজ দ্য ইউজ অফ দ্য ভেরিয়েবল। সো আমি ভেরিয়েবল নাম দেখে বুঝতে পারছি যে আমার এররটা কোথায় হয়েছে। সো আমি অর্ডার আইডিটা 1 এর জায়গায় যে 2 করে দেই, দিয়ে ইন্টার দেই, এখন আরেকটা এরর এসেছে, var ইউনিক ভায়োলেটেড। তার মানে হচ্ছে একই ইউজার একই দিনে দুইবার অর্ডার দিতে পারবে না, এখানে সিস্টেমের সীমাবদ্ধতা আছে। তো আমি নাম চেঞ্জ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম, 1 row created. That means unique constant is working, primary key constant also working. Let us test the check constant. Okay, আমরা এখানে 3 দিলাম, ডেটটা চেঞ্জ করে দিলাম 15। আমরা জানি যে একই ডেটে একই ইউজার অর্ডার দিতে পারবে না, অন্য ডেটে পারবে। সো আমি কোয়ান্টিটি দিলাম
জিরো, মানে সে কোনো অর্ডার দেয়নি। সো হোয়াট উইল হ্যাপেন, সে বলবে চেক কনস্ট্যান্ট ভায়োলেটেড। তোমাকে অবশ্যই 1 থেকে 100 এর মধ্যে দিতে হবে। সো আমি অর্ডার কোয়ান্টিটি দিলাম 50, সে কিছু বলবে না। সি 1 located. সো আমি কি করলাম, নাও আই এম চেকিং দ্য ভ্যালিডিটি অফ দ্য কনস্ট্যান্ট। আমি কনস্ট্যান্টের ইন্টিগ্রিটি চেক করছি। এই যে জিনিসটা আমি যে বিভিন্ন ভ্যালু দিতে পারলাম না, রং ভ্যালু দিতে পারলাম না, আমি যে নিয়মের মধ্যে ভ্যালু দিতে পারলাম, এটাকে কি বলে? এটাকে বলে ডাটা ইন্টিগ্রিটি। নাও আই এম চেকিং দ্য ডাটা ইন্টিগ্রিটি। সো আপনার এক্সামে কিংবা ভাইবা বোর্ডে কিন্তু ডাটা ইন্টিগ্রিটি আসবে। আমি বলতে পারি যে কাউসার আহমেদ, ইউ শো দ্য ডাটা ইন্টিগ্রিটি অফ চেক কনস্ট্যান্ট ইন ইউর টেবিল। সো সেখানে সে চেক কনস্ট্যান্টই বুঝতেছে না, আর আমাকে কিভাবে টেস্ট করে দেখাবে এটাও বুঝতেছে না স্ক্রিন শেয়ার করার পরে, তাহলে সে অবশ্যই সেখানে 0 পাবে। স্যার কি যে হবে স্যার কিছুই বুঝতে পারছি না স্যার, আসলে কি আমরা পারবো? সেটা তো আমি বুঝতে পারতেছি না। স্যার সেটাই স্যার, কারণ আচ্ছা, এখনো পুরোপুরি মাথার ভিতরে ঢুকতেছে না সবকিছু। মাথায় স্যার ঢোকা আমরা আপনার হচ্ছে মাথায় না, ক্লাসগুলো একটু আপনার মাথায় ঢোকার কথা না, কারণটা হচ্ছে আপনার মাথা তো বহুদিকে বিজি। আপনি তো না মানে মাথাটাকে 24 ভাগে ভাগ করেছেন। না মাথাটা স্যার, ভাগ না করলে তো সব কাজ ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয় না স্যার, এটাও তো একটা ঝামেলা। জ্যাক অফ অল, একটা কথা আছে, মাস্টার অফ অল জ্যাক অফ নান। আপনি এখন মাস্টার অফ অল হওয়ার দরকার নাই, এই কনসেন্ট্রেট ইন অবশ্যই ওয়ান স্যার, ক্লাস। একটা জিনিসে এক্সপার্ট হতে হবে, তারপরে আরেকটা জিনিসে জ্যাক হতে হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি স্যার। আর আলামিন, স্যার ইউ হ্যাভ টু ডু ইট, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমার কথা বোঝা গেছে? স্যার কোনো অল্টারনেটিভ নাই, করতেই হবে। এবং এক্স্যাক্টলি এখানে স্যার। কথা বলার কোনো অপশন নাই। এবং এখানে সি সি প্লাস প্লাস কিংবা বিগিনিং লেভেলের ক্লাসের মতো মোবাইলে ক্লাস করে পার পাওয়ার কোনো উপায় নেই। আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন শো করতে হবে এবং করতে পারতে হবে। অবশ্যই একদিন, স্যার, করবো তো অবশ্যই হ্যাঁ, স্যার, না করে স্যার পাওয়ার কোনো অপশন আছে না। হ্যাঁ। ডাটাবেসটা আচ্ছা, তো অল্টারনেটিভ এখন কোনো কিছু এখন নেই। আমরা রিভিউ করলাম আজকে পর্যন্ত, মানে ডে 1 থেকে শুরু করে আজকে আছে আমাদের অফিসিয়ালি, এটা থিওরিটা হচ্ছে লেসন 3, কিন্তু আমরা এখানে 6তম দিন এখানে ওরাকলে কাজ করলাম। প্রতিদিনই একই কমান্ড প্র্যাকটিস করা হয়েছে। এমন কোনো দিন নাই যে আমরা ইনসার্ট কমান্ড লিখিনি, আর এমন কোনো দিন নাই যে আমরা ক্রিয়েট টেবিল লিখিনি। তাহলে এখানে আমি তো দেখে আসতেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা যতগুলো কোর্স করেছি সবচেয়ে এটা ইজি, এত রিপিটেশন কোনো জায়গায় নাই। শুধু এখানে কনসেপ্টটা ডেভেলপ হবে এই কাজ করতে করতে, সেই অংশটুকু যদি আমরা করতে না পারি তাতে হবে না। জি স্যার। আচ্ছা, এখন আমরা কনস্ট্যান্ট গুলো টেস্ট করলাম, এখন আমরা ফরেন কি কনস্ট্যান্টটাও টেস্ট করে ফেলি, নো প্রবলেম, এবং সেই সাথে ভিউটা আমরা দেখব। সো আমরা যদি একটা ফরেন কি কনস্ট্যান্ট করে ফেলি, তাহলে আমরা একটা টেবিল তৈরি করব, ক্রিয়েট, আচ্ছা, ক্রিয়েট টেবিল, অর্ডার অর্ডার ডিটেলস, এর নাম দিলাম অর্ডার ডিটেলস, ব্র্যাকেট স্টার্ট। এখানে আমরা দিব অর্ডার আন্ডারস্কোর, আচ্ছা, সিরিয়াল নাম্বার, ওকে ফাইন, সিরিয়াল নাম্বার, জাস্ট একটা সিরিয়াল নাম্বার, এটার নাম এটা ডাটা টাইপ হচ্ছে নাম্বার, কারণ আমরা জানি যে প্রতিটা টেবিলের একটা, উঠাবে। হ্যাঁ, প্রতিটা টেবিলের একটা ইন্ডিভিজুয়াল প্রাইমারি কি ক্রিয়েট করা উচিত। সো অর্ডার আন্ডারস্কোর আইডি, এটার নাম, এটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ নাম্বার 3, ওকে। টোটাল প্রাইস টোটাল আন্ডারস্কোর প্রাইস নাম্বার 8,2, ওকে। আচ্ছা, আর কিছু লিখলাম না, জাস্ট এ স্যাম্পল, এটা আমাদের কোনো ডিজাইন কনসেপ্ট না। কনস্ট্যান্ট, সরি, কমা হবে কারণ এটা লাস্ট লাইন না। সো আমি ভুল করে উপরে কমাটা দেইনি, সে বলে কি আমার কষ্ট পেতে হবে না, আমি এখানে কমা দিয়ে দিলাম, দিয়ে পরের লাইনে গেলাম, এটাও শেখা হলো, ঠিক আছে? আমি লাস্ট লাইনে কমা না দিয়ে চলে আসছিলাম, সো আমি এখানে কমা দিয়ে দিলাম। কনস্ট্যান্ট var আন্ডারস্কোর pk আন্ডারস্কোর, টেবিলের নাম হচ্ছে অর্ডার, আচ্ছা, অর্ডার ডিটেলস, আচ্ছা, এটা ভেরিয়েবলের নাম। আমরা এটা প্রাইমারি কি, কোন কলামটা হবে, সিরিয়াল নাম্বার কলামটা হবে, ওকে।
কমা, এরপরে কনস্ট্যান্ট var আন্ডারস্কোর fk মানে ফরেন কি। Sir, primary key sir spelling sir একটু mistake হয়েছে স্যার। প্রাইমারি কি স্পেলিং ভুল হয়েছে? জি স্যার। আচ্ছা, নো প্রবলেম, ওটা ঠিক করা যাবে। এটা ডসের উপরে যাওয়া যায় না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমরা এক্সিট না করব। FOREIGN ফরেন কি, কোন কলামটাকে আমরা ফরেন কি করব? অর্ডার আইডিটাকে কার রেফারেন্সেস ফার্স্ট টেবিলের নাম হচ্ছে কনস্ট্যান্ট আন্ডারস্কোর টেস্ট। এম আই ক্লিয়ার? মেবি ওটার নাম ছিল কনস্ট্যান্ট আন্ডারস্কোর টেস্ট। জি স্যার। ওকে, কনস্ট্যান্ট টেস্ট এই টেবিলে অর্ডার আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। ওকে ফাইন, এখানে আর কোনো কিছু দরকার নাই। আমি লাস্ট লাইনে ওরাকলের ক্লোজিং ব্র্যাকেট করলাম এবং সেমিকোলন দিলাম, ইন্টার দিলাম, সো কম্পাইল হয়ে গেল। সে বলছে আমাকে মিসিং রাইট প্যারেনথেসিস, লাইন নম্বর 7। প্রাইমারি কি স্যার স্পেলিংটা। ওকে ফাইন, আমরা এডিটে গেলাম, এডিট প্রাইমারি কি। ওয়াই স্যার। ওকে ফাইন, আমরা ক্লোজিং করলাম, সেভ। আমরা এখানে ব্যাকস্ল্যাশ দিলাম, এন্টার দিলাম, টেবিল ক্রিয়েটেড। Now let us insert in the orders details table. Insert into order details values. Serial number is a serial number. Okay. স্যার আমি কিভাবে জানবো এটা কত সিরিয়াল নাম্বার হবে? অ্যাকচুয়ালি দিস শুড বি অটো, কিন্তু আমরা ওই পর্যন্ত এখনো পর্যন্ত লেখাপড়া করি নাই, এই জন্য আমি এটা অটো কিংবা সিকোয়েন্স করি নাই। ওকে ফাইন, আমি এখন ম্যানুয়ালি দিলাম অটো 1 অর্ডার আইডি। এটা যেহেতু ফরেন কি, তাহলে আমাকে অবশ্যই প্যারেন্ট কির সাথে মিল রেখে দিতে হবে। সো আমি এখন ইচ্ছা করে ভুল করলাম, 7। টোটাল প্রাইস আমি দিলাম ফর এক্সাম্পল 45। এন্টিটি কনস্ট্যান্ট var fk অর্ডার ডিটেলস ভায়োলেটেড, মানে ইয়ে হয়েছে, মানে প্রাইমারি কি মিলেনি, মানে প্রাইমারি কির সাথে প্যারেন্টের সাথে মিলেনি। তাহলে আমাকে করতে হবে এখানে, আমাকে দিতে হবে অর্ডার আইডি 1। সো নাও 1 রো ক্রিয়েটেড, ঠিক আছে, একটা রো ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এখানে যে ব্যাপারটা দেখা গেল সেটা হচ্ছে যে রেফারেন্স প্রাইমারি কি ফরেন কি ক্ষেত্রে একটা স্ট্রং ব্যাপার। আমি যে কি সাপেক্ষে রেফারেন্স দিয়েছি সে তার প্যারেন্টের সাথে তার অবশ্যই মিল থাকতে হবে। এখন আমি যদি আমরা সাধারণত প্রোগ্রামেটিক্যালি এখন আমরা ডাটাবেস ডিজাইন করছি, কিন্তু প্রোগ্রামেটিক্যালি যখন আমরা কনসেপ্ট আলোচনা করবো সেখানে অনেক কনসেপ্ট আসবে। যেমন আমি এই যে অর্ডার এখানে যে দেখলাম টোটাল প্রাইস, আমি 5টি প্রোডাক্ট কিনেছি 5 টাকা দামে, টোটাল হবে 25। এটা 25 অটোমেটিক্যালি আসবে, আমি কেন 45 ইনসার্ট করলাম? আমি আমার সিরিয়াল নাম্বার কত, আমি একটা দোকানে সেল করছি, আমি কততম সিরিয়াল নাম্বার, কোটি কোটি সিরিয়াল নাম্বার, আমি কি মনে রাখবো? আমি কিভাবে সিরিয়াল নাম্বার ইনসার্ট করবো? ইটস এ ডিউটি অফ এ ডাটাবেস ডিজাইনার। ডাটাবেস ডিজাইনার এগুলো চিন্তা করবে যে সে এগুলো সলিউশন কিভাবে দিবে। তো এগুলো সবগুলো সলিউশন আছে। এই যে আমি অটোমেটিক্যালি সাম চাই, অটোমেটিক্যালি মাল্টিপ্লিকেশন চাই, আমি অটোমেটিক্যালি একটা সিরিয়াল নাম্বার চাই, এগুলো সবগুলোরই সামনে সলিউশন আমরা পাবো। এখন আমি একটা ভিউ দেখাই। ভিউটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল আমি এই কাজটা করতে পারি, সিলেক্ট। সো আমাদের প্রথম টেবিলটার নাম হচ্ছে ডেক্স কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কি টেস্ট, তাই না? ওকে, এটা আমাদের ফার্স্ট টেবিল ছিল। আর সেকেন্ড টেবিল হচ্ছে ডেক্স অর্ডার আন্ডারস্কোর ডিটেলস।
এই দুটো টেবিল নিয়ে আমরা এখন কাজ করেছি। এখন এই দুটো টেবিলের মধ্যে আমরা দেখব, এই দুটো টেবিলের মধ্যে আমরা দেখব এই দুটো টেবিলের মধ্যে আমরা দেখব যে আমরা ভিউ করব। তো আমরা জানি যে আমরা টেবিল জয়েন করতে পারি এইভাবে, কোয়েরি সিলেক্ট, প্রথমটার নাম দিলাম সি ডট অর্ডার আন্ডারস্কোর আইডি। এই অর্ডার আইডিটা আমি দেখব সি ডট অর্ডার আন্ডারস্কোর ফর্ম, কমা সি ডট অর্ডার আন্ডারস্কোর ডেট আর ডেট, কমা ওখান থেকে আর না দেখে পরের টেবিল থেকে দেখতে চাচ্ছি ও ডট টোটাল আন্ডারস্কোর প্রাইস। সি, আমি প্রথম টেবিল থেকে 3টি কলাম দেখেছি আর পরের টেবিল থেকে একটি কলাম দেখেছি, হোয়ার দুটো টেবিলের মধ্যে একটা কমন কি আছে সেটাকে আমি টেনে নিয়ে আসবো। সি ডট অর্ডার আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু ও ডট অর্ডার আন্ডারস্কোর আইডি ফ্রম কিওয়ার্ড নট ফাউন্ড হোয়ার স্যার এক্সপেক্টেড। দুটো টেবিলের স্যার নাম লিখতে হতো। ইয়েস, তাহলে ফ্রম সিটাকে ফ্রম টেবিলের নাম হচ্ছে কনস্ট্যান্ট আন্ডারস্কোর টেস্ট, এটা স্পেস দিয়ে এটার নাম দিলাম হচ্ছে সি, সি স্যার। কমা এরপরটা হচ্ছে অর্ডার ডিটেলস, অর্ডার আন্ডারস্কোর ডিটেলস, এটার নাম দিলাম ও। ও জি স্যার। ওকে ফাইন, এটা দিয়ে সেভ দিলাম। সি অর্ডার আইডি, অর্ডার ফ্রম, অর্ডার ডেট, অর্ডার প্রাইস। এইটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা দুইটা টেবিল থেকে আসছে? খুব সুন্দর, হ্যাঁ, দেখেন অর্ডার ডে 1 অনিক এত তারিখে টোটাল প্রাইস 45 টাকার একটা বিল। ইট মে বি বিল or it Yes, may be sir. something, Yes, it sir. may be abstract layer or it may be output, আমি যে কোনো একটা ভাবতে পারি। বাট আমি একটা কাজ করতে পারি, এই কোয়ারিটাকেই যেহেতু আমরা এটা লিখে ফেলেছি, এই কোয়ারিটাকে আমরা ইউজ করতে পারি কিভাবে? এর উপরে আমরা যদি লিখি ক্রিয়েট ভিউ, ভিউ এর নাম এটা দিলাম অর্ডার ফাইনাল ভিউ, ক্লিয়ার? ক্রিয়েট ভিউ অ্যাজ, সরি ক্রিয়েট ভিউ অর্ডার ফাইনাল ভিউ অ্যাজ, এটা একটা নাম দিলাম, ক্লিয়ার? এই কোডটা যদি আমরা লিখি create view is a command to create a view, view এর নাম as একটা কোয়েরি, তাহলে যে কথাটা ঘটবে সেটা হচ্ছে যে আমরা একটা লজিক্যাল লেভেল তৈরি করতে পারি। কিভাবে? আমরা ব্যাকস্ল্যাশ দিলাম, ইন্টার দিলাম, ভিউ ক্রিয়েটেড। কোশ্চেন হচ্ছে আমি যদি লিখি ডেক্স অর্ডার ভিউ অর্ডার ফাইনাল ভিউ, see it looks like a table. কারো বোঝার ক্ষমতা আছে যে অর্ডার ফাইনাল ভিউ একটা টেবিল না? অ্যাকচুয়ালি দিস ইজ নট এ টেবিল, এটা একটা লজিক্যাল টেবিল। কিভাবে? অর্ডার আইডি, অর্ডার ফ্রম, অর্ডার ডেট, এই তিনটা জিনিস একটা টেবিলে আছে, টোটাল প্রাইস আরেকটি টেবিলে আছে। এই দুটো টেবিল একটা কোয়েরির মাধ্যমে, একটা শর্তের মাধ্যমে সংযুক্ত হয়েছিল। দিস ওয়াজ নাথিং বাট এ কোয়েরি, বাট এই কোয়েরিটাকে দিয়ে আমি একটা লজিক্যাল টেবিল তৈরি করে ফেলেছি। আমি যদি কাউকে না বলি যে এটা একটা ভিউ, তাহলে সে বুঝতেই